স্টুডেন্টস, সো আজকে আমি ক্লাস 12-এর এনসিইআরটির 8 নম্বর অধ্যায় আমি প্রথম পার্টটা এর আলোচনা করেছি। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারটার নাম। নেট পরীক্ষার জন্য আজকে তার সেকেন্ড পার্টটা আলোচনা করছি এই অধ্যায়ের। যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা গিয়ে প্লেলিস্টে গিয়ে ওই পার্টটা দেখতে পারো। আমি এখন সেকেন্ড এই যে পার্টটা সেটা হলো ইমিউনিটি নিয়ে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নেট পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করব। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে ইমিউনিটি কি। ইমিউনিটি হচ্ছে বাংলাতে বলা হয় অনাক্রমতা বা ইমিউনোলজি। এই টার্মটা তোমরা শুনেছ, অর্থাৎ এটা একটা অধ্যায়ও আছে ইমিউনোলজি, মানে অনাক্রমতা তন্ত্র, ইমিউনোলজিক্যাল সিস্টেম। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ডিফেন্স মেকানিজম আছে, বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন কি হয়, আমাদের শরীর তার বিরুদ্ধে একটা কি হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তো সেই সম্পর্কে এখানে এনসিইআরটিতে যেই যতটুকু দেওয়া আছে আমরা আমাদের যে নেট এক্সাম তার জন্য যেখানে যে কোশ্চেনগুলো এখান থেকে অলরেডি এসেছে বা আসার সম্ভাবনা আছে, আমি সেই পয়েন্টগুলো তোমাদের জন্য ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি তোমরা ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখো তাহলে এই এনসিইআরটির সব ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই জায়গাগুলো মনে রাখলে, এই পয়েন্টগুলো মনে রাখলেই তোমরা নিটে এর থেকে কোশ্চেন পেয়ে যাবে। কারণ নেট পরীক্ষায় প্রতিটা চ্যাপ্টার থেকে বায়োলজির 3টা থেকে 4টা করে কোশ্চেন থাকবে, মনে রাখবে। ওকে, তো এই সেকশন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, একটা প্রতি বছরই থাকে। হ্যাঁ, তো ফার্স্ট হলো ইমিউনিটি। ইমিউনিটি দু ধরনের হয়, একটাকে বলা হয় ইনেট ইমিউনিটি, আরেকটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট মানে হচ্ছে যেটা বংশগত ইমিউনিটি, বংশগত অর্থাৎ বাবা মার কাছ থেকে, প্যারেন্টসের কাছ থেকে, অপত্য অর্থাৎ সন্ততি বা ছেলেমেয়েরা যদি বাবা মার কাছ থেকে এই যে ইমিউনিটি যদি পেয়ে থাকে সেটাকে বংশগত ইমিউনিটি বলা হচ্ছে। এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো শরীরের বাইরে থেকে যেই ইমিউনিটি আমরা মানে গ্রহণ করি বা ইমিউনিটি আমরা নিই। যেমন আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিই, ওকে, সেটা কি আমরা বাইরে থেকে নিচ্ছি। তাহলে এই ধরনের কোনো একটা রোগ প্রতিরোধ মানে রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য কি আমরা ভ্যাকসিন নিই। সেই ধরনের যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করি সেগুলো হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পড়ে। সো ইনেট ইমিউনিটির যে এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এনসিইআরটিতে আছে সেগুলো হলো ইনেট ইমিউনিটি কনসিস্ট 4 টাইপস অফ ব্যারিয়ার। এই ইনেট ইমিউনিটিটা 4টা ব্যারিয়ার নিয়ে গঠিত হয়। সেই ব্যারিয়ারগুলো কি কি? ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার্স, আর লাস্ট একটা আছে এখানে, সেটা হলো সাইটোকাইনিন ব্যারিয়ার্স। তো এখানে যে ইম্পর্টেন্ট এই 4টা এখান থেকে কোশ্চেন এসেছে অলরেডি নেট পরীক্ষায়, এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এখানে যে পয়েন্টগুলো আছে, ফিজিক্যাল ব্যারিয়ার মিন্স মানে যে স্কিন অন আওয়ার বডি ইন দ্য মেইন ব্যারিয়ার্স হুইচ প্রিভেন্ট এন্ট্রি অফ দ্য মাইক্রো অর্গানিজমস। কী বলেছে যে ফিজিক্যাল বলতে কি বুঝি আমরা? ফিজিক্যাল মানে শারীরিক, অর্থাৎ বাইরের দিকে। যেমন আমাদের শরীর কি করছে, শরীরের বাইরে কি আছে? স্কিন, ত্বক। এই ত্বকটা আমাদের শরীরের একটা মেইন ব্যারিয়ার মানে হচ্ছে আবরণ, যেটা হচ্ছে প্রিভেন্ট করতেছে, প্রতিরোধ করতেছে এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম, মানে বিভিন্ন ধরনের যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো, অণুজীবগুলো, সেগুলো আমাদের শরীরে হচ্ছে সহজে ঢুকতে পারছে না এই স্কিনের জন্য। ওকে, তাহলে এটা আমাদের রক্ষা করতেছে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে, তাই কি না? তো এটাই বলেছে। তো এখানে মানেগুলো একটু বোঝার চেষ্টা করবে এবং
কনসেপ্টটা মানে বুঝে মনে রাখার চেষ্টা করবে। শুধু না বুঝে মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। ফিজিক্যাল শব্দটার সঙ্গে যখনই মাইন্ডে সেট করে নেবে যে ফিজিক্যাল মানে আমরা বুঝি ফিজিক্যাল এক্সারসাইজ করি মানে বাইরে থেকে, যেটা আমরা so mucus coating of the epithelium lining the respiratory, gastrointestinal and urogenital tract also help in trapping microbes entering our bodies। यानी কি বলছি যে মিউকাস কোটিং বিভিন্ন ধরনের যে এপিথেলিয়াল লাইনিং, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে বিভিন্ন সিস্টেম আছে যেমন রেসপিরেটরি সিস্টেম শ্বাসতন্ত্র, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, তারপর ইউরোজেনিটাল ট্র্যাক্ট, এই ট্র্যাক্টগুলোর যে মিউকাস কোটিং থাকে অর্থাৎ তাদের স্তরগুলোর মধ্যে, সেই কোটিংটাও হচ্ছে হেল্প করে কি করে ট্র্যাপ করে মাইক্রোবসগুলোকে, ট্র্যাপ মানে হচ্ছে মানে ট্র্যাপ মানে বন্দি করা, আমরা যেটাকে বলি ট্র্যাপ, হ্যাঁ, ফাঁদে ফেলানো সাধারণ ভাষায় বলা হয়। সো ট্র্যাপ করে মাইক্রোবসগুলো এন্টারিং আওয়ার বডি, আমাদের শরীরে ঢুকতে কি হচ্ছে দেয় না, ওগুলোকে ট্র্যাপ করে ধরে নেয়। ওকে, তাহলে এটা হলো ফিজিক্যাল ব্যারিয়ার্স। তাহলে এগুলো এখান থেকে কি আসতে পারে যে মিউকাস কোটিং, এই যে রেসপিরেশন, এই লাইনগুলো একবারে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ নিটের যে এক্সাম মানে কোশ্চেন প্যাটার্ন কি এনসিইআরটির লাইন তুলে মানে এই সব ওয়ার্ডগুলোই থাকবে। এক্স্যাক্ট যদি মনে না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে যে দুই তিনটে যে এখানে সিস্টেমের কথা বলা হয়েছে, রেসপিরেটরি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আর হলো ইউরোজেনিটাল ট্র্যাক্টের কথা বলা হয়। 2 নম্বর হলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিওলজিক্যাল বলতে হচ্ছে ভিতরের, যেটা আসলে ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল এই ডিফারেন্সটা বুঝবে ভালো করে। হ্যাঁ, ফিজিওলজি যেমন একটা সাবজেক্ট আছে, ফিজিওলজি সাবজেক্টে আমাদের কী থাকে যে আমাদের যে ইন্টারনাল অর্গ্যানগুলো, শরীরের ভিতরে যেসব অর্গ্যান অঙ্গতন্ত্র আছে তাদের ফাংশন, এবং ইন্টারনাল তাদের যে স্ট্রাকচার, সেগুলো সম্পর্কে এখানে আমরা পড়ি। তাহলে ফিজিওলজি মানে ভিতরের অঙ্গ সম্পর্কে। তাহলে দেখো, আর ফিজিওলজিতে অঙ্গগুলো কিভাবে কাজ করতেছে, বিভিন্ন অর্গানগুলো, সেখানে কি হচ্ছে কাজ হচ্ছে মানে কেমিস্ট্রি হচ্ছে, কেমিস্ট্রি মানে বিভিন্ন ধরনের রিয়াকশন হচ্ছে। তাহলে দেখো এখানে কি বলেছে যে অ্যাসিড ইন দ্য স্টোমাক, স্যালাইভা ইন দ্য মাউথ, টিয়ার্স ফ্রম আইস আর অল প্রিভেন্ট মাইক্রোবিয়াল গ্রোথ। বলছে এই যে আমাদের স্টোমাক মানে পাকস্থলী থেকে যে অ্যাসিড খরিত হয়, সেই অ্যাসিডটা কি করে আমাদের খাবারগুলোকে ভাঙে, এবং খাবারগুলোর ভাঙার সঙ্গে সঙ্গে খাবারের সঙ্গে কিন্তু অনেক লাখো হাজার মানে আমরা যেগুলো খালি চোখে দেখতে পাই না, অনেক ছোট ছোট ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম খাবারের সঙ্গে ঢুকে যায় এবং সেগুলোকেও মেরে ফেলে। ওকে, তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। স্যালাইভা ইন দ্য মাউথ, এই যে স্যালাইভা আমাদের যে লালা, মুখ দিয়ে মুখে লালা বের হয়, লালা গ্রন্থি থাকে আমাদের, লালা গ্রন্থি থেকে স্যালাইভা বের হয়। তাহলে এই স্যালাইভা কি হচ্ছে, এরও কি হচ্ছে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল মানে ওগুলোকে মারার হচ্ছে একটা ক্ষমতা থাকে। ওকে, তারপর টিয়ার্স ফ্রম আইস, এই যে চোখ থেকে যে জল বের হয়, চোখ থেকে সাধারণত নর্মালি অবস্থায় চোখ থেকে বের হয় না, কিন্তু তোমরা জানো যখন হঠাৎ কোনো চোখে যদি কোনো কিছু ঢুকে যায় বা চোখে যদি হঠাৎ করে কোনো লেগে যায় হঠাৎ করে, হ্যাঁ, তাহলে কি হয় চোখ থেকে জল বেরিয়ে আসে কি না? সো জল বেরিয়ে আসার কারণ কি, চোখের মধ্যে, এই চোখের জলের মধ্যে লাইসোজাইম নামে এনজাইম থাকে একটা। এই লাইসোজাইম এনজাইমটা কি করে, এই এনজাইমের হলো একটা ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা আছে, হ্যাঁ, অর্থাৎ ব্যাকটেরিয়া হতে পারে এবং অন্য কোনো ক্ষতিকারক ছোট মাইক্রো অর্গানিজম হতে পারে, সেগুলো যেন ক্ষতি না করতে পারে সেগুলোকে মারার জন্য এই জলটা অ্যাকচুয়ালি বের হয়। তার একটা তাহলে এইগুলো এখানে বলেও দিয়েছে যে অল প্রিভেন্ট মাইক্রোবিয়াল গ্রোথ, অর্থাৎ এই যে মাইক্রোবিয়াল গ্রোথ বৃদ্ধিকে এরা প্রতিরোধ করে। তো বুঝতে পারলে? ওকে, তাহলে খুব জিনিসগুলো এখানে কনসেপ্ট আছে, একটু কনসেপ্টটা বুঝে মনে রাখতে হবে। 3 নম্বর কি সেলুলার ব্যারিয়ার্স। সেলুলার ব্যারিয়ার্স মানে বুঝতে পারছো, সেল থেকে সেলুলার মানে সেলের বাইরের একটা কি হচ্ছে আমাদের সেলের থাকে, সেল মেমব্রেন থাকে, পর্দা থাকে। তাহলে সার্টেন টাইপস অফ লিউকোসাইটস
যে লিউকোসাইটস আমরা জানি লিউকোসাইট কাকে বলা হয়, মানে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা লিউকোসাইট বলা হয়। সো অফ আওয়ার বডি লাইক পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, এই যে লিউকোসাইটস অফ আওয়ার বডি লাইক, এই লিউকোসাইট এক ধরনের লিউকোসাইট বা এক ধরনের শ্বেত রক্তকণিকা এখানে বলেছে যে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস PMNL নিউট্রোফিলস, এটা এক ধরনের নিউট্রোফিলস। আমরা জানি যে শ্বেত রক্তকণিকা কয়েক প্রকারের হয়, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, হ্যাঁ, লিম্ফোসাইট, মোনোসাইট, এগুলো প্রকার আছে শ্বেত রক্তকণিকার। তো এই শ্বেত রক্তকণিকা এখানে একটা বলেছে, এই নামটা সংক্ষেপে মনে রাখতে হবে, এটা কোশ্চেন এসেছিল অলরেডি পরীক্ষায়, নেট পরীক্ষায়। সো PMNL নিউট্রোফিলস অ্যান্ড বলেছে, দেখো এখানে এই যে মোনোসাইট বলে দিয়েছে, মোনোসাইট অ্যান্ড নিউট্রাল কিলার্স, না নিউট্রাল না, সরি, ন্যাচারাল কিলার্স। এরা কি হচ্ছে ন্যাচারাল কিলার্স? দেখো আমাদের শ্বেত রক্তকণিকা তো অলরেডি আমাদের শরীরের মধ্যে আছে। তো এই শ্বেত রক্তকণিকার যে মেইনলি হচ্ছে যে ডিফেন্স মেকানিজমে যেই শ্বেত রক্তকণিকাগুলো অংশগ্রহণ করে সেটা হলো নিউট্রোফিলস আর হলো মোনোসাইট, এই দুটো। ওকে, এদের প্রত্যেকটা শ্বেত রক্তকণিকারই নির্দিষ্ট একটা করে কাজ আছে। তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো হয়তো জানবে যে মানে নিউট্রোফিলস, মোনোসাইট যেমন কি হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম, অর্থাৎ বাইরের বিজাতীয় বস্তুকে এরা ধ্বংস করে। ওকে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এদের কী করে খেয়ে ফেলে। তারপর ইউসোনোফিলস অ্যালার্জি প্রতিরোধ করে। প্রতিটার একটা স্পেসিফিক কাজ আছে। এদের ন্যাচারাল কিলার্স বলা হচ্ছে, এরা প্রাকৃতিকভাবে, এদের আমরা কি বাইরে থেকে নিচ্ছি না, সেই জন্য ন্যাচারাল কিলার্স বলা হয়েছে। টাইপ অফ লিম্ফোসাইটস, এই যে টাইপ অফ লিম্ফোসাইটস ইন দ্য ব্লাড অ্যাস oil as macrophages in tissues can phagocytose and destroy microbes, যেখানে বলেও দিয়েছে। এবং রক্তের মধ্যে কি আছে, ম্যাক্রোফাজেস ইন টিস্যুস, ম্যাক্রোফাজ থাকে, ক্যান ফ্যাগোসাইটোসিস বা সাইটোসিস থেকে ফ্যাগোসাইটোসিসে, যে ফ্যাগোসাইটস অ্যান্ড ডিস্ট্রয় দ্য মাইক্রোবস, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। 4 নম্বর হলো সাইটোকাইনিন ব্যারিয়ার্স। সাইটোকাইনিন ব্যারিয়ার্স কি বলেছে? সাইটোকাইনিন আমরা জানি, সাইটোকাইনিন কি করে আমাদের ভাইরাসকে শরীরের মধ্যে স্প্রেড করতে মানে বাধা দেয়, মানে যে ভাইরাস ইনফেক্টেড সেলস সিক্রেট প্রোটিন কল্ড ইন্টারফেরন। এখানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সেল যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তাহলে সেই সেলটা কি হচ্ছে, ইন্টারফেরন নামে একটা যৌগ কি করে রিলিজ করে, হুইচ প্রোটেক্ট নন ইনফেক্টেড সেলস ফ্রম ফার্দার ভাইরাল ইনফেকশন। এই ইন্টারফেরনটা মনে রাখবে, এটা হলো অ্যান্টিভাইরাল একটা সাবস্টেন্স, যেটা হচ্ছে ভাইরাস প্রতিরোধ করে। মানে ধরো কারো শরীরে কোনো একটা সেল ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে যে নর্মাল যে সেলগুলো থাকবে সেগুলো যেন ভাইরাস দ্বারা ইনফেক্টেড না হতে পারে, তার জন্য যে প্রোটেকশনটা, সেই প্রোটেকশনটা দেবে হলো ইন্টারফেরেন্স। ওকে, তাহলে এটা ছিল সাইটোকাইনিন ব্যারিয়ার্স। তাহলে এই যে ইনেট ইমিউনিটির যে এখানে 4টা জাস্ট পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, এনসিইআরটিতে এই ইমিউনোলজি বা ইমিউনিটি সম্পর্কে খুব একটা ডিটেলস দেওয়া নেই, খুবই সংক্ষেপে, কিন্তু এই জাস্ট 4টা পয়েন্ট থেকেই কোশ্চিন আসলে এবং অলরেডি এখান থেকে কোশ্চিন এসেছে। আমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এই চ্যাপ্টারের অধ্যায়ের করাবো কমপ্লিট, তখন বুঝতে পারবে। ওকে, সেই কোশ্চিন সলভিং যখন ভিডিওটা আমি তো মানে তৈরি করব, তো এই 4টা পয়েন্টকে ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা বলা হয় এটাকে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কী বলেছে? অ্যাকোয়ার্ড ইমিউনিটি অন দ্য আদার হ্যান্ড ইজ এ প্যাথোজেন স্পেসিফিক। এই যে এটা কথা মনে রাখতে হবে, এই যে কথাটা এখানে কি কথা, যেটা প্যাথোজেন
প্যাথোজেন মানে কাকে বলি আমরা প্যাথোজেন? যারা রোগ সৃষ্টি করে। সো প্যাথোজেন স্পেসিফিক কেন বলা আছে? অর্থাৎ বাইরে কারো একটা নির্দিষ্ট কোনো ভাইরাল রোগ হয়েছে বা ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে বাইরে থেকে আমরা কোনো ভ্যাকসিন নিই অথবা ট্রিটমেন্ট নিই, সেটা কি একটা স্পেসিফিক। অর্থাৎ পোলিওর জন্য কি পোলিও ভ্যাকসিন নেওয়া হয়, তাই কি না? তারপর যদি বলি রেবিস ভাইরাসের জন্য রেবিস ভ্যাকসিন নেওয়া হয়। হ্যাঁ, তারপর টিটিনাস রোগের জন্য টিটিনাস ভ্যাকসিন। তাহলে কি প্যাথোজেন, যেটা প্যাথোজেন সেটার জন্য একটা স্পেসিফিক কী করা হচ্ছে, নেওয়া হচ্ছে, ভ্যাকসিন নেওয়া হচ্ছে। এই জন্য এটাকে স্পেসিফিক বলা হয়, যে নির্দিষ্ট। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মেমোরি। আর এখানে একটা কথা বলেছে যে এটার মেমোরির উপর ডিপেন্ড করে, এর বেসটা হলো মানে এর ভিত্তিটা কি মেমোরির উপর। অর্থাৎ মেমোরি মানে হলো স্মৃতি। অর্থাৎ ভ্যাকসিন যেভাবে তৈরি করা হয়, একটা পোলিও ভাইরাসের যদি ভ্যাকসিন বলি, যে ভাইরাসের মধ্যেও যে ভ্যাকসিনটার মধ্যে তার স্মৃতি থাকে। জাস্ট এটা মনে রাখবে জিনিসটা, মানে এখানে এই জিনিসটা দিতে পারে যে কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে। হ্যাঁ, দিস মিনস দ্যাট আওয়ার বডি হোয়েন ইট এনকাউন্টার্স এ প্যাথোজেন্স ফর দ্য ফার্স্ট টাইম প্রডিউসেস এ রেসপন্স কল্ড প্রাইমারি রেসপন্স। প্রথম যখন এনকাউন্টার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তখন এটাকে প্রাইমারি রেসপন্স বলা হয়, হুইচ ইজ of the low intensity subsequent encounter with the same pathogens elicit। এখানে অতটা দরকার নেই, আমরা ডাইরেক্ট চলে যাবো যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি রেসপন্সের পরে সেকেন্ডারি রেসপন্স হয়। ওকে, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স আর ক্যারিড আউট উইথ দ্য হেল্প অফ টু স্পেশাল টাইপ অফ লিম্ফোসাইটস প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড। তাহলে এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি রেসপন্সটা আর ক্যারিড আউট দ্য হেল্প, এরা কিসের সাহায্যে এদের মানে যে হেল্প করতেছে, আমাদের শরীরের মধ্যে অবস্থিত দু ধরনের লিম্ফোসাইট, যে লিম্ফোসাইটগুলো বলা হচ্ছে শরীরের মধ্যে আমাদের ব্লাডে। হ্যাঁ, তো ব্লাডে আছে বি লিম্ফোসাইট আর হলো টি লিম্ফোসাইট। তো এটা মনে রাখতে হবে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইটস প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিনস in response to pathogens into our blood to fight with them। তাহলে বি লিম্ফোসাইটের কাজ কি? ওই প্রোটিনের মধ্যে মানে প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিনস, মানে আর্মি তৈরি করতেছে তাকে প্রতিরোধ করার জন্য। ওকে, প্রতিরোধ ক্ষমতার জন্য আর্মি তৈরি করতেছে। অর্থাৎ যে আর্মি মানে যেন আর্মি যেমন আমাদের দেশকে রক্ষা করে, সেই রকমই আর্মি অফ প্রোটিনস। প্রোটিনস মানে অ্যান্টিবডি ডাইরেক্ট। হ্যাঁ, এই অ্যান্টিবডি হচ্ছে কি, যারা রোগ মানে বা বিজাতীয় বাইরের বস্তুগুলোকে ধ্বংস করে, হ্যাঁ, খারাপ বস্তুগুলোকে। আর প্রোটিন হলো মানে অ্যান্টিবডি প্রোটিন দ্বারাই গঠিত হয়। মানে অ্যান্টিবডির যে প্রকৃতি হলো প্রোটিন প্রকৃতির। সো ইন দ্য রেসপন্স টু প্যাথোজেন্স ইনটু আওয়ার ব্লাড টু ফাইট উইথ দ্যাম। হ্যাঁ, এবং তাদের সঙ্গে যুদ্ধ করে, যে বাইরে থেকে যদি কোনো বিজাতীয় বস্তু। দিস প্রোটিনস আর কল্ড, এই যে এখানে বলে দিয়েছে অ্যান্টিবডি। হ্যাঁ, দেখো আমি বলার আগে চলে আসছে, এই প্রোটিনগুলোকে কী বলা হয়? অ্যান্টিবডি বলা হয়। ওকে, দ্য সেলস দ্যামসেলভস ডু নট, আচ্ছা টি সেলস, আচ্ছা বি লিম্ফোসাইট হলো, তাহলে টি লিম্ফোসাইট কী বলছে? টি লিম্ফোসাইটস দ্যামসেলভস ডু নট সিক্রেট অ্যান্টিবডিস বাট হেল্প বি সেলস প্রডিউস দেম। এখানে গুরুত্বপূর্ণ যে হোক একটা কথা বলেছে, দেখো তাহলে অ্যান্টিবডি এক কথায় আমি যদি বলি যে শরীরে আমাদের রোগ প্রতিরোধ বা অ্যান্টিবডি কে উৎপন্ন করতেছে, কোন ধরনের লিম্ফোসাইটগুলো? বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট কী করছে? টি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে না, কিন্তু তারা কি হচ্ছে, বি লিম্ফোসাইটকে হেল্প করে অ্যান্টিবডি উৎপন্ন করার জন্য। মানে ডাইরেক্টলি অ্যান্টিবডি উৎপন্ন করছে না, কিন্তু ইনডাইরেক্টলি সেও কী হচ্ছে, অ্যান্টিবডি উৎপাদনে কাকে সহায়তা করতেছে? বি লিম্ফোসাইটকে সহায়তা করতেছে। ইচ অ্যান্টিবডি molecule has 4 peptide chain, 2 small called light chain and 2 longer called heavy chains। তাহলে দেখো অ্যান্টিবডির 4টা চেন আছে। হ্যাঁ, চেনের মধ্যে এই চেনগুলো কি মানে পেপটাইড চেন, যেগুলোকে বলা পেপটাইড চেন। এটা মনে রাখতে হবে যে 4টা পেপটাইড চেন থাকে, 2টো ছোট
বা হালকা, ছোট মানে কি হয় হালকা হয়, এবং দুটো লঙ্গার হয়, দীর্ঘ হয়, এবং ওগুলো হেভি হয়, হেভি চেইন বলা হয়। হ্যান্স এ অ্যান্টিবডি রিপ্রেজেন্ট অ্যাজ H2L2, এই যে H2L2 সেই জন্য এটা সংকেত দিয়ে প্রকাশ করা হয়। H মানে হলো হেভি, দুটো হেভি, দুটো লাইট। ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডিস আর প্রডিউস ইন আওয়ার বডি। আমাদের শরীরে কয়েক প্রকারের অ্যান্টিবডি উৎপন্ন হয়, তার মধ্যে এখানে দেওয়া আছে দেখো IgA। আচ্ছা, আইজি কথাটার অর্থ হলো ইমিউনোগ্লোবিউলিন, মনে রাখবে। আইজি যেখানে প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখা হলো আইজি আছে, আইজি মিনস ইমিউনোগ্লোবিউলিন। IgA, IgM, IgE, IgG, এই 4 প্রকারের অ্যান্টিবডি আমাদের শরীরে প্রধানত দেখা যায়। এ কার্টুন অফ অ্যান অ্যান্টিবডি ইজ গিভেন ইন দ্য ফিগার। এখানে আমি দেখাচ্ছি যে অ্যান্টিবডির একটা ছবি দেওয়া হয়েছে, লক্ষ্য করো। এই যে অ্যান্টিবডিটা দেখতে এরকম হয়, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি মলিকিউলস। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যান্টিবডির এখানে আরেকটা ছোট জিনিস লক্ষ্য করবে যে সালফার, মানে সালফারের বন্ড থাকে, দুটো সালফার। হ্যাঁ, তাহলে এটাও কোশ্চেন এসেছিল যে সালফার থাকে দুটো, ডাইসালফেট বন্ড যেটাকে বলা হয়। ওকে, এটা হলো লাইট চেন, এই যে ছোট চেন, আর এটা হলো পুরোটা হেভি চেন, মানে এখান থেকে শুরু করে এটা হলো এইচ, আর এটা হলো লাইট। এই লাইট চেন আর হলো হেভি চেনের মাঝখানে এই যে খাঁজ দেখতে পাচ্ছ, এগুলো হলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। মানে অ্যান্টিবডিটা অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন কাকে বলে যারা জানো না বলে দিচ্ছি, অ্যান্টিজেন হচ্ছে বাইরের যেসব বিজাতীয় বস্তু যারা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলোকেই অ্যান্টিজেন বলা হচ্ছে। অ্যান্টিজেনের বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, অর্থাৎ যখনই শরীরে অ্যান্টিজেন উৎপন্ন হবে তখনই অ্যান্টিবডি তৈরি হবে। সো এই অ্যান্টিজেনগুলো এখানে হলো বাইন্ড করে। ওকে, দুটার ক্ষেত্রে একই দেখো দুই পাশে। তাহলে এটা দেখতে অনেকটা হলো ওয়াই আকৃতির, ইংরেজি ওয়াই আকৃতির, ক্যাপিটাল লেটার। ওকে, আর এই রিজনগুলোকে একটা জিনিস এখানে দেওয়া নেই যেটা এসেছিল মেডিকেল পরীক্ষায়, এইগুলোকে ভেরিয়েবল রিজন বলা হয়। হ্যাঁ, কারণ এই যে রিজনগুলো ভেরিয়েবল রিজন বলার কারণ, মানে পরিবর্তনশীল রিজন কারণ বলার, এরা হচ্ছে অ্যান্টিজেনের আকৃতির উপর করে এরা কি হচ্ছে পরিবর্তন হয়। এ কার্টুন এখানে বলে দিলাম, তাহলে ছবিটার কথা বলেছে। বিকজ দিস অ্যান্টিবডি আর ফাউন্ড ইন দ্য ব্লাড। আচ্ছা, অ্যান্টিবডি দেখা কোথায় যায়, অ্যান্টিবডি ব্লাডে থাকে। ওকে, দ্য রেসপন্স ইজ অলসো কল্ড অ্যাজ হিমিউরাল ইমিউনো রেসপন্স। আচ্ছা, এই যে রেসপন্সটা মানে অ্যান্টিবডির যে রেসপন্সটা অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেটাকে হিউমোরাল ইমিউনো রেসপন্স বলা হয়। ওকে, হিউমোরাল কথাটা হচ্ছে মানুষের সঙ্গে যুক্ত ইমিউনো রেসপন্স। মানে কেন, এটা একটা বোঝার চেষ্টা করি সাধারণভাবে যদি বলি। মানে আমরা অ্যান্টিবডি এখানে বাইরে থেকে নিচ্ছি না, কোনো আমার শরীরে কারোর শরীরে একটা যদি খারাপ বিজাতীয় বস্তু ঢুকে যাচ্ছে, তখনই আমার শরীরে অটোমেটিক কী হচ্ছে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে তার বিরুদ্ধে, ওই খারাপ বিরুদ্ধে। তাহলে কে তৈরি করতেছে, হিউম্যান বডি তৈরি করতেছে। সেইভাবে মনে রাখবে, দিস ইজ ওয়ান অফ দ্য টু টাইপ অফ আওয়ার অ্যাকোয়ার্ড ইমিউনিটি রেসপন্স। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে এখানে দুটো ভাগে ভাগ করা আছে। ওকে, অ্যান্টিবডি একটাকে বলা হয় যে অ্যান্টিবডি মেডিয়েটেড। ওকে, মানে অ্যান্টিবডির উপর নির্ভর করে একটা হচ্ছে, আর দ্য সেকেন্ড টাইপ ইজ কল্ড সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স। তাহলে মনে রাখতে হবে অ্যান্টিবডি মেডিয়েটেড আর হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি রেসপন্স। সেল মেডিয়েটেড ইমিউনি রেসপন্স এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এখানে, কারণ এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে। কী কোশ্চেন এসেছে আমি এখানে বলছি। দ্য টি লিম্ফোসাইটস মেডিয়েটেড মানে CMI। এই যে আমরা পড়লাম দু ধরনের লিম্ফোসাইট হয়। কি কি লিম্ফোসাইট, মানে এই যে লিম্ফোসাইট আমাদের রক্তে আছে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। আর এখানে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে আবার দুভাগ ভাগ করা হলো, একটা হলো সেল মেডিয়েটেড আর একটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড। তাহলে এই যে টি লিম্ফোসাইটটা সেটা কার সঙ্গে যুক্ত, সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্সের সঙ্গে যুক্ত। এই কোশ্চেনটাই এসেছে অনেকবার, যে টি লিম্ফোসাইট কোন ধরনের অ্যাকোয়ার্ড ইমিউনিটির সঙ্গে যুক্ত, সেল মেডিয়েটেড
ইমিউনিটির সঙ্গে যুক্ত বা সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্সের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এর সঙ্গে এর সম্পর্ক আছে। কীভাবে মনে রাখবে, এখানে আমি একটা ট্রিক বলে দিচ্ছি যে টিতে আমরা কী জানি, টিস্যু কী নিয়ে গঠিত হয়, সেল নিয়ে, অনেকগুলো সেল নিয়ে। তাহলে এইভাবে ট্রিক করে এই যা মনে রাখতে পারো। এটা আমার নিজস্ব তৈরি একটা ট্রিক, এটা অনেকবার এই কোশ্চেনটা এসেছে। তাহলে টি হচ্ছে সেলের সঙ্গে যুক্ত, তাহলে টি লিম্ফোসাইট হলো সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স। আর যেটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড, সেটা হলো কার সঙ্গে, বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত আছে। কেন বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত, এটা তো আচ্ছা, এখানে দেখো আমি অলরেডি তো বললাম, বা যেটা আমরা পড়লাম, কি পড়লাম, যে বি লিম্ফোসাইটগুলোই তো অ্যান্টিবডি তৈরি করে, তাই কি না? এখানে তো তাই আলোচনা করলাম। হ্যাঁ, এক্ষুনি যে বি লিম্ফোসাইটগুলো হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, তাহলে বি লিম্ফোসাইট তো অ্যান্টিবডি মেডিয়েটের সঙ্গে যুক্ত, এটা সহজেই বোঝা যাচ্ছে। তবুও আমি ট্রিক বলে দিলাম। ভেরি অফেন হোয়েন সাম হিউম্যান অর্গ্যান লাইক হার্টস, আই, লিভার, কিডনি ফেল টু ফাংশন satisfactorily, transplantation is the only remedy to enable the patient to live a normal life. Then a search begins to find a suitable donor. Why is it that the organs cannot be taken from just anybody? তাহলে এই জায়গাটা আরও খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কি কোশ্চিন আসে। আর এখানে কি বলেছে, এখানে বলেছে যে, আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি, যখন আমাদের এমার্জেন্সি কোনো কেস, অর্থাৎ কোনো পেশেন্টের ক্ষেত্রে ধরো শরীরের কোনো একটা অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্ট মানে জানো, মানে অর্গ্যান ট্রান্সপ্লান্ট, সরি ফর, হ্যাঁ একটু সর্দি লেগে গেছে প্রচুর। হচ্ছে অর্গ্যান ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে কোনো কারো শরীরে অর্গ্যান ফেল হয়ে গেল, সেটাকে কি হচ্ছে, কোনো অন্য কোনো ভালো ডোনারের কাছ থেকে সে নিতে পারে, অথবা মানে যেখান থেকেই হোক, সেটাকে কী করতে, বাঁচার জন্য তাকে হচ্ছে তার অঙ্গটা প্রতিস্থাপন করতে হবে, চেঞ্জ করতে হবে। সেখানে কি কি হতে পারে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে হার্ট, আই। যেমন আই, আমরা চোখ কি হচ্ছে খারাপ হয়ে গেলে চোখ দান করা হয় এই জন্য, হ্যাঁ, চোখ মানে চোখকে প্রতিস্থাপন করা হয়। লিভার, কিডনি, এই সব যে ভাইটাল অর্গ্যানগুলো আছে আমাদের, হ্যাঁ, অঙ্গগুলো আছে, যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে প্রতিস্থাপন করা হয়। কিন্তু সেক্ষেত্রে সবার চোখ মানে অন্য কারো চোখ সবার ক্ষেত্রে সব অঙ্গ কিন্তু কাজ করবে না, বা শরীর কি সেটা নেবে না, বুঝতে পারছো? মানে এটার জন্য একটা ম্যাচিং থাকে, ওকে। যেমন ব্লাড যখন একটা পেশেন্টকে দেওয়া হয়, তার জন্য যেমন ব্লাড গ্রুপ ম্যাচ করতে হয়, আরও অনেক কিছু জিনিস যেগুলো মেডিকেলি দেখা হয়, ওকে। তো এই একইভাবে সেই রকমই যখন কোনো শরীরের কোনো অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা হয়, তখন ক্ষেত্রে কী হচ্ছে, মেডিকেলি অনেক কিছু জিনিস সেটাকে ম্যাচ করতে হয়, নাহলে শরীর সেটাকে কী করে রিজেক্ট করে দেয়, ওকে, বুঝতে পারছো? তো সেই জিনিসটাই বলেছে যে এক্ষেত্রে কোন ধরনের এখানে ইমিউন রেসপন্সটা কাজ করে। এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানে অর্গ্যান ট্রান্সপ্লান্ট করে, সেক্ষেত্রে কোন ইমিউন রেসপন্সটা এটার সঙ্গে যুক্ত, ওকে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স এক্ষেত্রে হলো এর সঙ্গে যুক্ত। সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স কেন সেল? কারণ অর্গ্যানগুলো বা যে কোনো হার্ট, আই, লিভার, এগুলো কী দ্বারা গঠিত হয়েছে? কোষ দ্বারাই। যে কোনো অঙ্গ, আমাদের পুরো শরীরটা কি কোষ দ্বারাই গঠিত, তাহলে অঙ্গগুলোর মধ্যে অনেক কোষ আছে, তাহলে কোষ মানে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সের সঙ্গে যুক্ত আছে, ওকে। তারপর এখানে আরেকটা কথা বলেছে যে এটা গ্রাফটস from just any source, an animal, another primates or any human beings cannot be made, since the graft would be
সুনার অর লেটার। এই দেখো, এই যে গ্রাফটস কথাটার মিনস কি, মানে জোড়া লাগানো। ওকে, অর্থাৎ একটা অঙ্গ অন্য কোনো শরীরে কারো অর্থাৎ ট্রান্সপ্লান্ট করার সময় কী হচ্ছে, ওটাকে ম্যাচ করতে হয়, মানে শরীরের সঙ্গে জুড়তে হবে, তাই কি না? সেক্ষেত্রে বলছে এটা রিজেক্টও করতে পারে। টিস্যু ম্যাচিং, এই যে টিস্যু ম্যাচিং হতে হবে। ফার্স্ট বলেছে টিস্যু মানে কলা, বাংলাতে যেটাকে বলা হয়। টিস্যুগুলো ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ ম্যাচ তো অবশ্যই করতে হবে, সেটা সাধারণ। হ্যাঁ, আর এসেনশিয়াল বিফোর আন্ডারটেকিং এনি গ্রাফট ওর ট্রান্সপ্লান্ট অ্যান্ড ইভেন আফটার দিস পেশেন্ট হ্যাজ টু টেক ইমিউনো সাপ্রেসেন্টস ইমিউনোসাপ্রেসেন্টস অল হিজ হার লাইফ। আচ্ছা, এখানে জিনিসটা একটু বুঝে আছে যে ফার্স্ট তাহলে দেখো টিস্যু ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে, এছাড়াও বলছে যে গ্রাফট ট্রান্সপ্লান্ট ইভেন আফটার দিস ইমিউনোসাপ্রেসেন্স মানে হচ্ছে যখন এই অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা হয় তখন কি হচ্ছে, যে ব্যক্তির দেহে অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেই ব্যক্তির দেহে কী হচ্ছে, ইমিউনো ট্রান্সপ্লান্ট তাকে দেওয়া হয়। ইমিউনো ট্রান্সপ্লান্ট মানে এই ধরনের কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো হচ্ছে ওই ব্যক্তির দেহে দেওয়া হয় বা ওই ব্যক্তিকে খাওয়ানো হয় যার দেহে অর্গান ট্রান্সপ্লান্ট করা হবে, যেন তার যে ইমিউনোলজিটা আছে, অর্থাৎ যে তার যে ইমিউনিটি সেটা যেন খুব মানে অ্যাক্টিভ না থাকে। ইমিউনিটি মানে তাকে ইমিউনিটির পাওয়ারটা তার কী করে দেওয়া হয়, তখন ডাউন করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। জিনিসটা বুঝতে পারতেছো? মানে কেন কমিয়ে দেওয়া হচ্ছে, এখানে কনসেপ্ট আছে। কারণ ইমিউনিটি পাওয়ার যদি কারোর শরীরে হচ্ছে সক্রিয় থাকে, খুব অ্যাক্টিভ থাকে, অর্থাৎ বাইরে থেকে একটা অর্গ্যান, নতুন অর্গ্যান ঢোকানো হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে খুব তাড়াতাড়ি রিজেক্ট করে দেওয়ার কি থাকে, একটা চান্স থাকে। সেই জন্য ইমিউনিটি পাওয়ারটাকে কী করা হচ্ছে, ডাউন করে দেওয়া হচ্ছে, যেন সেটাকে রিজেক্ট করতে না পারে, মানে ধীরে ধীরে শরীরে তার যেন নিয়ে নেয়। হ্যাঁ, এটার জন্য সাপ্রেন্ট করা হয়, মানে সাপ্রেস করা হয়। The body is able to differentiate self and non-self. The cell-mediated immune response is responsible the graft rejection. এই যে গ্রাফট রিজেকশনের জন্য তাহলে কে দায়ী? গ্রাফট মানে জোড়া লাগানোর জন্য রিজেকশন করে দিচ্ছে, মানে ত্যাগ করতেছে, শরীর নিচ্ছে না, এটার জন্য দায়ী কে? তাহলে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স, মানে সেলগুলো একজন গ্রহীতার দেহে কী হচ্ছে, ম্যাচ হচ্ছে না, সেই জন্য এই ধরনের ইমিউনো রেসপন্সটা এটার জন্য সাড়া দেয়। ওকে, তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকবার রিসেন্ট মানে খুবই কোশ্চিন আসে এই জায়গাটায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যে অ্যাক্টিভ আর হলো প্যাসিভ ইমিউনিটি এটা জানবো। অ্যাক্টিভ বলতে কি জানি আমরা, বাংলা অর্থ অ্যাক্টিভের হলো সক্রিয়। ওকে, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, মানে সক্রিয় আর হলো নিষ্ক্রিয় ইমিউনিটি বলতে কী বুঝি সেটা বলি। সো হোয়েন এ হোস্ট ইজ এক্সপোজ টু অ্যান্টিজেন which may be in the form of living or dead microbes or other proteins or antibodies are produced in the host body, this type of immunity is called active immunity. তাহলে দেখো, হোস্ট মানে হচ্ছে যার মধ্যে কোনো একটা অ্যান্টিজেন তৈরি হচ্ছে, অর্থাৎ সাপোজ মনে করো কারো শরীরে অ্যান্টিজেন মানে বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু ঢুকলো, যার মধ্যে ঢুকলো সেটা আমরা হোস্ট বা বাহক বলা হয়। ওকে, যে থাকে ধরে যার মধ্যে থাকে, হুইচ মে বি ইন দ্য ফর্ম অফ লিভিং অর ডেড মাইক্রোবস, সেটা কি থাকতে পারে, সে জীবিত হতে পারে, মৃত হতে পারে। ওকে, অর্থাৎ বাইরের বস্তুটা, খারাপ বস্তুটা। ওকে, অ্যান্টিজেন মনে রাখবে যে বাইরে থেকে আমাদের শরীরে যত কিছু ঢোকে, খাওয়ার মানে খাবার বা কোনো খারাপ বস্তু, এমনকি খাবারগুলোকেও অ্যান্টিজেন বলা হয় সায়েন্টিফিক্যালি। হ্যাঁ, ওকে, মানে যত কিছু আমাদের শরীরে ঢুকতেছে সবগুলোই অ্যান্টিজেন। এবং ডেড মাইক্রোবসও হতে পারে, মৃত মাইক্রোবস হতে পারে, এবং আদার প্রোটিনস। অ্যান্টিজেনগুলো এক ধরনের প্রোটিনস। ওকে, মনে রাখবে অ্যান্টিবডিগুলো এক ধরনের প্রোটিনস। সো অ্যান্টিবডিস আর প্রডিউস বা অন্য কোনো খারাপ প্রোটিনস ঢুকতে পারে
বলছি অ্যান্টিবডিজ আর প্রডিউস ইন দ্য হোস্ট বডি, তখনই কি হয় অ্যান্টিবডি তৈরি হয়। এই যে খারাপ বস্তুগুলোর বিরুদ্ধে কী হবে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এই ধরনের ইমিউনিটিটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, অ্যাক্টিভ কেন বলা হচ্ছে এখানে যদি কনসেপচুয়ালি আরও একটু ভালোভাবে বলে করি, অর্থাৎ যখনই বাইরে থেকে কোনো খারাপ জিনিস ঢুকতেছে তার বিরুদ্ধে একটা কী হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। মানে সক্রিয় যদি না হয়, খারাপ বস্তুটাকে যদি বাড়ার জন্য তার যদি একটা ডিফেন্স করার জন্য বা তাকে যদি না মারে ফেলে, তাহলে তো শরীরে কী হচ্ছে রোগ সৃষ্টি হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ ইমিউনিটি ইজ স্লো। অ্যাক্টিভ ইমিউনিটি কী ধরনের হয়, স্লো হয়, অ্যান্ড টেক টাইমস টু গিভ ইটস ফুল ইফেক্টিভ রেসপন্স। আচ্ছা, অ্যাক্টিভ হয় কিন্তু এটা কাজ করে হচ্ছে ধীরে, এবং এটা কি হচ্ছে একটা সময় নেয়। হ্যাঁ, ইফেক্টিভ রেসপন্স মানে একটা ভালো সাড়া দেওয়ার জন্য অনেকটা সময় নেয়। ইনজেক্টিং দ্য মাইক্রোবস ডেলিভারেটলি ডিউরিং immunization or infectious organisms, gaining access into body during natural infection induce active immunity. ওকে, তাহলে এখানে একটা জিনিস বলেছে, ইনজেক্টিং দ্য মাইক্রোবস ডেলিভারিটলি ডিউরিং ইমিউনাইজেশন। বাইরে থেকে যদি কোনো ইনজেকশন, যেটাকে বলি আমরা, ইনজেকশনের মাধ্যমে যদি কোনো ইমিউনাইজেশন পাওয়ার মানে নেওয়া হয়, অর্থাৎ সাপোজ যদি বলি ভ্যাকসিন নেওয়া হয়, তাহলে ইনফেকশিয়াস অর্গানিজম গেইনিং অ্যাক্সেস টু ইনটু আওয়ার বডি, মানে ন্যাচারাল কোনো ইনফেকশনের কারণে ইনডিউস অ্যাক্টিভ ইমিউনিটি। সেই ইনজেক্টিং যে সাবস্টেন্স সেটা যেটা নেওয়া হয় সেটা কি হচ্ছে অ্যাক্টিভ ইমিউনো রেসপন্স সৃষ্টি করে শরীরের মধ্যে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। তারপর কি বলেছে, হোয়েন রেডিমেড অ্যান্টিবডিজ আর ডাইরেক্টলি গিভেন টু প্রোটেক্ট দ্য বডি এগেইনস্ট ফরেন এজেন্ট, ইট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। যখন রেডিমেড অ্যান্টিবডিজ ডাইরেক্টলি gives to the protect body against foreign agent। রেডিমেড অ্যান্টিবডি বলতে অর্থাৎ যেগুলো আমরা ভ্যাকসিন বলি। ওকে, এখানে ইনজেকশন আলাদা জিনিস আর হলো ভ্যাকসিন আলাদা জিনিস, মনে রাখবে। আমি সাপোজ যদি বলি যে পোলিও ভ্যাকসিন, অর্থাৎ পোলিও ভ্যাকসিন বাচ্চাকে দেওয়া হয়, বা টিটিনাস ভ্যাকসিন দেওয়া হয়, ডিপথেরিয়া ভ্যাকসিন দেওয়া যায়, অনেক কিছু ভ্যাকসিন যেগুলো এখন সরকার থেকে দেওয়া হয়। বাচ্চা হওয়ার পরেও এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ পোলিও রোগ হয়নি কিন্তু তার আগে কি হয় পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। মানে রেডিমেড আগে থেকেই যে ভ্যাকসিন তৈরি করে রাখা হয়েছে, কিন্তু ভ্যাকসিনগুলোকে কি করা হচ্ছে, রোগটা না হওয়ার আগেই সেই ভ্যাকসিন একজন নর্মাল বাচ্চার দেহে দেওয়া হচ্ছে। অর্থাৎ তার আগেই যখনই এই অ্যান্টিবডি দেওয়া হচ্ছে শরীরের মধ্যে, হ্যাঁ, রেডিমেড অ্যান্টিবডি, তখন ওই বাচ্চার দেহে কি একটা সেই রোগের বিরুদ্ধে একটা ডিফেন্স মেকানিজম তৈরি হয়ে যায়। তখন সেটা রোগটা কী হচ্ছে, সেই পোলিও হোক বা অন্য কোনো রোগ হোক, সেটা হচ্ছে তার শরীরে তার দেহে মানে আক্রমণ করতে পারে না। টু প্রোটেক্ট এই যে বাইরের এজেন্টের বিরুদ্ধে, এগেনস্ট ফরেন এজেন্ট, ইট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। এটাকে প্যাসিভ বলা হয়, নিষ্ক্রিয় বলা হয়, যে কেন বাইরে থেকে দেওয়া হচ্ছে টোটালি। ওকে, ডু ইউ নো, এখানে জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, ডু ইউ নো হোয়াই মাদার্স মিল্ক ইজ কনসিডার্স ভেরি এসেন্সিয়াল ফর দ্য নিউ বর্ন ইনফ্যান্ট। বলছে মায়ের, হ্যাঁ, বাচ্চা হওয়ার পর মায়ের যে দুধটা বের হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের কাছে। কেন? সেটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। আর এই যে ফার্স্ট অর্থাৎ 2-3 দিন, প্রথম বাচ্চা হওয়ার 2-3 দিন মধ্যে যে দুধটা ইয়েলোইশ কালারের, হ্যাঁ, হলদে কালারের যে দুধটা বের হয়, হ্যাঁ, মায়ের স্তন থেকে, সেটাকে কলোস্ট্রাম বলা হয়। এটা একটা হাই নিউট্রিশিয়াস ফুড, যেটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর থাকে এবং এখানে অ্যান্টিবডি থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ, মোস্ট গোল্ডেন কোশ্চেন, হ্যাঁ, পরীক্ষার জন্য। কী কী এটাকে বলা হয়, কি সাধারণত কালারটা ইয়েলোইশ হয়, কোলেস্ট্রম বলা হয়, এবং এটা হলো অ্যান্টিবডি বহন করে। ওকে, ল্যাকটেশন অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে।
টু প্রোটেক্ট দ্য ইনফ্যান্ট, এবং এই দুধটা যদি খাওয়ানো হয় বাচ্চাকে, সেই বাচ্চাটার কি হচ্ছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে। ওকে, কিন্তু অনেক এখনও কুসংস্কার আছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে কী হয়, এই দুধটাকে বাচ্চাদের খাওয়ানো হয় না, ফেলে দেওয়া হয়। হ্যাঁ, যারা গ্রাম অঞ্চলের ছেলে মেয়ে, তোমরা যারা যদি ভিডিওটা মানে দেখো, তাহলে তোমরা অবশ্যই জানো, কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কোলেস্ট্রম। তারপর বলছে দ্য ফিটাস হ্যাজ রিসিভ সাম অ্যান্টিবডিজ ফ্রম দেয়ার মাদার্স। বলছে এই যে বাচ্চা, যে ফিটাস যেটাকে মায়ের গর্ভে থাকে, সেটা হলো মায়ের কাছ থেকে অনেক অ্যান্টিবডি পায় থ্রু দ্য প্লাসেন্টা ডিউরিং প্রেগনেন্সি। হ্যাঁ, অর্থাৎ মায়ের গর্ভে যখন বাচ্চা, তখন ফিটাস বলা হয়, তখন মায়ের কাছ থেকে সেই ফিটাসটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, অর্থাৎ মায়ের শরীরে আর হলো বাচ্চার শরীর যেই যুক্ত থাকে স্তরটা দ্বারা, সেটা প্লাসেন্টা। প্রেগনেন্সির টাইমে সেই প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার ফিটাসের দেহে যায়। দিস আর দ্য সাম এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, এগুলো হলো কী ধরনের উদাহরণ, কী ধরনের ইমিউনিটির উদাহরণ? এগুলো হচ্ছে প্যাসিভ ইমিউনিটির উদাহরণ। তাহলে এখানে জাস্ট এখানে যে কোশ্চিনগুলো আসে মেইন, এই এক্সাম্পলগুলো কোনটা, যে এখানে যে মেনশন করা হয়েছে কোন জিনিসগুলো কোন ইমিউনিটির মধ্যে পড়তেছে, কিন্তু এগুলো খুব ভিভিডলি মানে মানে একবারে পরিষ্কারভাবে মনে রাখতে হবে, নাহলে যেন কনফিউশন না হয়ে যায় যে কোনটা অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে পড়ছে, কোনটা প্যাসিভ ইমিউনিটির মধ্যে পড়তেছে। ওকে, তাহলে এখানে কোলেস্ট্রম এটা প্যাসিভ ইমিউনিটির মধ্যে পড়তেছে। হ্যাঁ, রেডিমেড অ্যান্টিবডি, এই প্লাসেন্টা, তারপর প্লাসেন্টার মাধ্যমে অ্যান্টিবডি পাওয়া। ওকে, তারপর এই আইজি, হ্যাঁ, এই তিনটা জাস্ট মনে রাখতে হবে। তারপর পড়বো আমরা এখানে ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন আর হলো ইমিউনাইজেশন কী বলেছে, এখানে কিছু নেই। ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন, যে ভ্যাকসিনেশনটা অ্যাকচুয়ালি কী সিস্টেম, দ্য প্রিন্সিপাল অফ ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন। এই যে ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশনের যে মেইন প্রপার্টি কিসের উপর বেস্ট করে, মেমোরি অফ ইমিউনো সিস্টেম। জাস্ট মনে রাখবে, মেমোরি একটা কনসেপ্ট, হ্যাঁ, এই ইমিউনো সিস্টেমেরই। এটা এখন যারা হয়তো ডিটেলস পড়নি বুঝতে পারবে না, জাস্ট এই কথাটা মনে রাখবে। আর আমি বেশি এখানে এক্সপ্লেন করব না, এনসিআরটিতে যা আছে আমাদের এগুলো মনে রাখতে হবে। ইন ভ্যাকসিনেশন, এ প্রিপারেশন অফ অ্যান্টিজেনিক প্রোটিনস অফ প্যাথোজেন্স অ্যান্ড ইনঅ্যাক্টিভ অর্গানিজমস অ্যান্ড ভ্যাকসিনস, আর দরকার নেই, এখানে পড়বো। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে ইভেন ইন কেস of snake bites, the injection which is given to the patient contain preformed antibodies against the snake venom. This is type of immunization is called passive immunity. Okay, এই যে ধরো যে সাপে কামড়ানোর পর যে ভ্যাকসিন দেওয়া হয়, বা এই ভ্যাকসিন নয়, ইঞ্জেকশন করা হয়। হ্যাঁ, ইভেন এ কেস অফ দ্য স্নেক বাইট, সাপে কামড়ানোর পর পেশেন্টকে কী করা হচ্ছে, অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্নেক ভ্যানমের বিরুদ্ধে অ্যান্টিবডি দেওয়া হয়। এটা কি হলো, এটা কার মধ্যে পড়ে, এটা হলো প্যাসিভ ইমিউনাইজেশনের মধ্যে পড়ছে, এটা মনে রাখতে হবে। এই এক্সাম্পলটা পরীক্ষায় এসেছে, অ্যাক্টিভ না প্যাসিভ, এটা হলো প্যাসিভ ইমিউনিটি। ওকে, তারপর আচ্ছা, প্যাসিভ কেন, যদি বলি যে কেন, হ্যাঁ, এখানে কনসেপ্ট যদি মনে রাখতে, কারণ এটা বাইরে থেকে দেওয়া হচ্ছে। ওকে, নিষ্ক্রিয়। হ্যাঁ, প্যাসিভ আমাদের শরীরে তৈরি হচ্ছে না, শরীরের ভেতরে তৈরি যেটা হয় সেটা হলো অ্যাক্টিভ। এখানে এক্সাক্ট মনে রাখবে। হ্যাঁ, এখানে একটা কনফিউশন হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে। Recombinant DNA technology has allowed the production of antigenic polypeptides of pathogen in bacteria or yeast. এখানে ডিএনএ টেকনোলজিতে যে ব্যবহার করা হয়, ডিএনএ টেকনোলজি। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যালাউড দ্য প্রোডাকশন অফ অ্যান্টিজেনিক পলিপেপটাইড অফ প্যাথোজেন্স, ব্যাকটেরিয়া আর হলো ইস্ট ব্যবহার করা হয়। ভ্যাকসিন প্রডিউস, তারপর হলো হ্যাপাটাইটিস বি, এখানে ইম্পর্টেন্ট হলো হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন প্রডিউস করা হয় কোথা থেকে, ইস্ট থেকে। ওকে, ইস্ট থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হয় ইস্ট থেকে, মনে রাখতে হবে। তারপর দেশে এখানে নেক্সট টপিক যেটা আছে অ্যালার্জি। অ্যালার্জিতে কি হয়,
স্নিজিং মানে হাঁচি, হুইচিং, হ্যাঁ, ওকে। নো এক্সপ্লেন দ্য সেজন, আমি এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যালার্জি কিসের জন্য হয়? বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পলেন, মাইটস, হ্যাঁ। তারপর এখানে গুরুত্বপূর্ণ চলে যাবো, যে অ্যান্টিবডিজ প্রডিউস, যে অ্যালার্জির বিরুদ্ধে কোন অ্যান্টিবডি তৈরি হয়? আমি কিছুক্ষণ আগে বললাম যে আইজিই অ্যান্টিবডি, হ্যাঁ, আইজিই অ্যান্টিবডি হলো অ্যালার্জির বিরুদ্ধে তৈরি হয়। কমন এক্সাম্পল অফ অ্যালার্জেন্স আর মাইটস, ডাস্ট, pollen, animals, dander, and symptoms of allergy reaction: sneezing, watery eyes, running nose, এই যে নাক থেকে জল পড়বে, difficulty of breathing, allergy due to the release of chemicals, এই যে অ্যালার্জির যখন শরীরে হয় তখন শরীর থেকে কি ধরনের কেমিক্যাল বেরোয়? হিস্টামিন আর হলো সেরোটোনিন, মনে রাখতে হবে। হিস্টামিন, সেরোটোনিন কোথা থেকে খরিত হয়? এগুলো মাস্ট সেল থেকে। গুরুত্বপূর্ণ। ফর ডিটারমাইনিং দ্য কজ অফ অ্যালার্জি, দ্য পেশেন্ট এক্সপোজ টু দ্য ইনজেক্টিং স্মল ডোজ অফ দ্য পসিবল অফ অ্যালার্জেন্স, দেন দ্য ইউজ অফ ড্রাগস লাইক, এই যে অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়। অ্যান্টিহিস্টামিন কী কী থাকে? অ্যাড্রিনালিন, স্ট্রেট কুইকলি রিডিউস দ্য সিমটমস অফ অ্যালার্জি, মানে স্ট্রেট জাতীয় যে হরমোনগুলো সেগুলো এই অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা হয়, তার মধ্যে দিয়েছে একটা অ্যাড্রিনালিন। সামহাউ মডার্ন ডে lifestyle has the result of lowering of immunity and the more sensitive to the allergens the children and তাহলে এখানে মনে রাখার মতো হলো যে অ্যান্টিজেন, অর্থাৎ অ্যালার্জির বিরুদ্ধে কোন অ্যান্টিজেন তৈরি হয়? আইই অ্যান্টিজেন, হ্যাঁ, আইজিই। আর হলো যখন অ্যালার্জির সময় কি হচ্ছে? সেরিটোনিন আর হলো হিস্টামিন বের হচ্ছে, কথা মাস্ট সেল থেকে করানো হচ্ছে। তারপর এই অ্যান্টিহিস্টামিন হিসেবে যে ড্রাগগুলো ব্যবহার করা হয়, স্ট্রেট জাতীয় ড্রাগগুলো ব্যবহার করা হয়। তারপর হলো অটো ইমিউনোট্রপিকটা হলো গুরুত্বপূর্ণ সব থেকে। অটো ইমিউনিটি, অটো ইমিউনিটি থেকে আসবে আমাদের অটো ইমিউনো ডিজিজ। অটো কথাটার অর্থ হলো নিজে নিজেই, ওকে, মানে বেস্ট মেমোরি বেসড অ্যাকোয়ার্ড ইমিউনিটি evolved in higher vertebrates based on the ability of the differentiate the foreign organism pathogens from self cells, নিজের সেলই হচ্ছে নিজের বিরুদ্ধে ডিফেন্স করবে। সো most of the experimental immunology of the aspect to sums due to the genetic and other unknown reasons। দেখো অটো ইমিউনো বা অটো ইমিউনিটি এই জিনিসটা এখনও মানে একটা এক্স্যাক্ট এটা অজানা আছে যে এর কারণটা কি, হ্যাঁ, সায়েন্টিস্টরা এখনও জানে না। দ্য বডি অ্যাটাক সেলফ সেল, হ্যাঁ, অটো ইমিউনিটিতে বা অটো ইমিউনিটি যদি ডিজিজ হয় সেক্ষেত্রে কী হচ্ছে? নিজের দেহের সেল নিজেকেই কী হচ্ছে? আক্রমণ করে। আবার অটো ইমিউনিটি যদি সৃষ্টি হয় নিজের দেহের মধ্যেই কী হচ্ছে? নিজেই কী করবে? রোগ ছড়াবে। অটো বডি অ্যাটাক সেলফ সেল, নিজের সেলকে আক্রমণ করে। দিস রেজাল্টস ড্যামেজ টু দ্য বডি, এর ফলে কী হচ্ছে? বডিকে, শরীরকে ধ্বংস করে, ড্যামেজ করে দেয়, হ্যাঁ, দুর্বল করে দেয়। অটো ইমিউনো ডিজিজ, এই যে যেগুলো নিজের দেহের মধ্যেই নিজের সেলকে আক্রমণ করে, হ্যাঁ, এই ডিজিজগুলোকে অটো ইমিউনো ডিজিজ বলা হয়। আর অটো ইমিউনো ডিজিজ যেমন অটো ইমিউনিটি আছে, অটো ইমিউনো ডিজিজ আছে, ওকে। এই ধরনের কয়েকটা এখানে অটো ইমিউনো ডিজিজের কথা মেনশন করা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অলরেডি এসেছে, নিট পরীক্ষায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটো ইমিউনো ডিজিজ, ওকে, হুইচ এফেক্ট মেনি পিপল ইন আওয়ার সোসাইটি ইজ অ্যান অটো ইমিউনো ডিজিজ। তাহলে এই অটো ইমিউনো ডিজিজ কী কারণে হতে পারে? এটার কারণ হচ্ছে জেনেটিক, হ্যাঁ, জেনেটিক কারণ থাকতে পারে, এটা একটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ, জেনেটিক রিজন, ওকে। তো এইগুলো সম্পর্কে এখনও বর্তমান যে সায়েন্টিস্টদের মানে পুরো ক্লিয়ারভাবে জানা নেই, এই জন্য এগুলো জটিল জিনিস। এই জন্য অনেক রোগ আছে আমাদের যেগুলো কি হচ্ছে? সারাতে পারে না, বা বিভিন্ন ধরনের জটিল আমরা এরকম জিনিস তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে, ওকে, জানবে। তো অটোইমিউন এইখানে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এটা মনে রাখবে, এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। ইমিউন সিস্টেম ইন দ্য বডি, এরপর হলো ইমিউন সিস্টেম। আমাদের শরীরে ইমিউন সিস্টেম যে আছে সেই সম্পর্কে বলেছে। কি বলেছে? দ্য হিউম্যান সিস্টেমস কনসিস্ট অফ দ্য লিম্ফয়েড অর্গ্যান, মানে শরীরের মধ্যে আমাদের লিম্ফ অর্গ্যান যেটা থাকে, হ্যাঁ, টিস্যু সেলস অ্যান্ড সলিউবল মলিকুলস লাইক অ্যান্টিবডিজ, সলিউবল মলিকুলস, অ্যান্ড হ্যাজ রিড দ্য ইমিউন সিস্টেম রাদার দ্যান রিকগনাইজ ফরেন রেসপন্স, অ্যান্ড রিমেম্বার দ্যাম। দ্য ইমিউন সিস্টেম অলসো প্লেজ এ ইম্পর্টেন্ট রোল দ্য অ্যালার্জিক রিয়াকশন, অটোইমিউন ডিজিজ অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশন। তাহলে এই যে লিম্ফয়েড অর্গান,
লিম্ফোয়েড অর্গ্যানসগুলো কী করে, দ্য লিম্ফোয়েড অর্গান দ্য হোয়ার অরিজিন অর ম্যাচুরেশন অফ দ্য পলিফারেশন অফ লিম্ফোসাইটস অকার্স। এই লিম্ফোয়েড অর্গ্যানের মধ্যে হলো লিম্ফোসাইট সেলগুলো থাকে। দ্য প্রাইমারি লিম্ফোয়েড অর্গ্যানস, প্রাথমিক মেইন যে প্রাইমারি অর্গ্যান লিম্ফোয়েড অর্গান বলা হয় বোন মেরো আর হলো থাইমাসকে। এখানে মনে রাখতে হবে যে প্রাইমারি লিম্ফোয়েড অর্গান হলো বোন মেরো আর হলো থাইমাস। অ্যান্ড হোয়ার ইমেচিওর লিম্ফোসাইটস ডিফারেন্সিয়েট, নেক্সট পেজ, and proliferation of lymphocytes occurs. The primary lymphoid organs like bone marrow, thymus আবার বলছে immature lymphocyte deficient the antigen sensitive. After maturation of the lymphocytes migrate to secondary, আচ্ছা ম্যাচুরেশনের পর, আফটার ম্যাচুরেশন অফ লিম্ফোসাইটস এর ম্যাচুরেশনের পর যখন লিম্ফোসাইটগুলো ম্যাচিওর হয়ে যাওয়ার পরে তারা মাইগ্রেট করে সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গানগুলোতে। ওকে, মানে প্রাইমারি অর্গান থেকে কোথায় যাবে, সেকেন্ডারি অর্গানগুলোতে যাচ্ছে। সেকেন্ডারি অর্গানগুলো হচ্ছে স্প্লিন, লিম্ফ নোডস, টনসিল আর হলো পিয়ার পেচেস আর হলো স্মল ইন্টেস্টাইন অ্যান্ড অ্যাপেন্ডিক্স। এই যে এক্সাম্পলগুলো আছে এগুলো মাস্ট যে কোনোভাবেই হোক, মানে যেভাবেই হোক মনে রাখতে হবে। ওকে, কোনো উপায় নেই, কারণ এগুলো অনেকবার পরীক্ষায় এসেছে, মানে প্রতিটা এক্সাম্পলকে একবারে ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, স্প্লিন, লিম্ফ নোডস, টনসিল, পিয়ার পেচেস আর হলো স্মল ইন্টেস্টাইন আর হলো অ্যাপেন্ডিক্স। The secondary lymphoid organs provide the site of interaction of the lymphocytes with the antigens. সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গানগুলো কী করে, একটা জায়গা দেয় লিম্ফোসাইট আর হলো লিম্ফোসাইটস আর হলো উইথ অ্যান্টিজেনের সঙ্গে যে রিয়াকশন হবে, ইন্টারাকশন, হুইচ ইজ পলিফাইড দ্য বিকম। এক্সাম্পলগুলো জাস্ট মনে রাখবে এখানে, তাহলে হয়ে যাবে। ওকে, দ্য ব্লাড সেলস আর ইন্ডিউস লিম্ফোসাইট প্রডিউস, দরকার নেই, শুধু এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। ওকে, স্প্লিন আর অলসো রিজার্ভিওর, যে স্প্লিনকে যে কী বলা হয়, স্প্লিনকে বলা হয় হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি, মানে রক্তগুলো, এই যে খারাপ রক্তগুলো হচ্ছে স্প্লিনে গিয়ে জমা হয়, মনে রাখবে এখানে। লার্জ রিজার্ভিওর, হ্যাঁ, সংরক্ষণ থলি বলা হয় বাংলাতে, হ্যাঁ, বা গ্রেপ্ট ইয়ার বলা হয়, কবর যদি বলি ভালোবাসায়। আচ্ছা, রক্তের কবর বলা হয় স্প্লিনকে। ট্র্যাপ দ্য মাইক্রো অর্গানিজম আদার অর্গানিজম, এখানে দরকার নেই। আর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কোশ্চিন এসেছিলো 2018-19 সালে, হ্যাঁ, এটে যে রেসপিরেটরি ডাইজেস্টিভ অ্যান্ড ইউরিজিনেটেড ট্র্যাক্টস লিম্ফোয়েড টিস্যু কল্ড মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। হ্যাঁ, দেয়ার ইজ লিম্ফোয়েড টিস্যু অলসো লোকেটেড উইথিন দ্য লাইনিং অফ মেজর ট্র্যাক্টস। অর্থাৎ যেসব লিম্ফোয়েড টিস্যুগুলো যে মেজর যে ট্রাক্টগুলোতে থাকে, যেমন আমাদের রেসপিরেটরি ট্রাক্ট অনেক আছে, ডাইজেস্টিভ ট্রাক্ট শরীরের মধ্যে এগুলো ম্যাক্সিমাম পরিমাণ, তারপর হলো ইউরোজেনিটাল ট্রাক্ট যে রণতন্ত্রের সঙ্গে যে নালীগুলো যুক্ত, মানে রেসপিরেটরি, ডাইজেস্টিভ, আর এগুলোকে মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু বলা হয়, যেটাকে মেল্ট বলা হয় সংক্ষেপে। এগুলো আমাদের শরীরে প্রায় 50%, হ্যাঁ, মানে টোটাল লিম্ফোয়েড টিস্যুর মধ্যে এগুলোই হচ্ছে 50%। ওকে, তাহলে এই কোশ্চেনটা এসেছিলো যে কত পার্সেন্ট এগুলো, 50%, এই জাস্ট এই কোশ্চেন যে 50%, হ্যাঁ। ওকে, আচ্ছা, এরপরে যে ইয়েটা আছে সেটা হলো এইডস সম্পর্কে। তাহলে এইডস আমরা জানি যে এইডস একটা ভাইরাস রোগ, এইচআইভি ভাইরাসের জন্য এইডস হয়। এইডসের পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা এইডস রোগটা প্রথম হলো দেখা যায় ফার্স্ট হলো 1981 খ্রিস্টাব্দে। ওকে, 1981 খ্রিস্টাব্দে মনে রাখবে, 1981 খ্রিস্টাব্দে লাস্ট 25 ইয়ার্স অ্যান্ড ইন দ্য অল আর কিলিং। গত 25 বছরে প্রায় এটা 25 মিলিয়ন লোক মারা গেছে এই এইডসের জন্য। আচ্ছা, এইডস হলো এইডস ইমিউনোডেফিসিয়েন্সি, এই যে এইচআইভির জন্য হলো এইডস হয়, এইচআইভি ভাইরাসের জন্য। এই যে মেম্বার গ্রুপ অফ ভাইরাস, এই ধরনের যে এইডসের যে ভাইরাসগুলোকে, এগুলোকে রেট্রো ভাইরাস বলা হয়। এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবো যেগুলো বলছি, রেট্রো ভাইরাস বলা হয়। ওকে, আচ্ছা, এইডস কীভাবে ছড়ায়, মেইন যে পয়েন্টগুলো এগুলো সবাই জানি। আচ্ছা, তার জন্য আবার এইচআইভির যে ডিএনএটা হয়, সরি ডিএনএ নয়, মানে জেনেটিক বস্তুটা, ওকে, এর জেনেটিক বস্তুটা হলো আরএনএ জিনোম। ওকে, ওকে, এটা মনে রাখতে হবে, আরএনএ, ইনক্লোজিং দ্য আরএনএ জিনোম, আরএনএ। এর এইডস কীভাবে ছড়ায়, সেক্সুয়াল কন্ট্যাক্ট, হ্যাঁ, যৌন সংযোগের দ্বারা, বাই হলো ট্রান্সমিশন, ব্লাড ট্রান্সমিশন, ওকে, ব্লাড প্রোডাক্টসের কন্ট্যাক্টের দ্বারা, তারপর হলো শেয়ারিং অফ ইনফেক্টেড নিডলস,
মানে কারো ব্যবহার করা নিডল সুচ মানে সিরিঞ্জ অন্য কোনো ভালো ব্যক্তির দেহে যদি ব্যবহার করা হয়, ওকে, ইঞ্জেকশন করার সময়, সেক্ষেত্রে ছড়াতে পারে। এই পয়েন্টগুলো দেওয়া আছে এখানে, এগুলো মনে রাখতে হবে। ফ্রম, তারপর সেক্সুয়াল পার্টনার্স, হ্যাঁ, একের বেশি যদি সেক্সুয়াল পার্টনার থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের মানে একের অধিক পার্টনারের সঙ্গে যদি সঙ্গম করা হয়, তাহলে সেক্ষেত্রেও এই এইডস রোগটা ছড়ার সম্ভাবনা বেশি। ড্রাগ এডিক্টস হু টেক্স ড্রাগস ইন্ট্রাভেনাসলি, ইন্ডিভিজুয়াল who required repeated blood transfusion, and children born to HIV infected mothers. আরও যে গুরুত্বপূর্ণ কথা বলছে, অর্থাৎ যারা ড্রাগস গ্রহণ করে, ড্রাগস মানে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেয়, তোমরা হয়তো জানো, ইন্ট্রাভেনাসলি যেটা হচ্ছে শিরার মধ্যে নেওয়া হয়, হ্যাঁ, শিরার মধ্যে নেয়, এবং যাদের হলো ক্রমাগত মানে রিপিটেড বারবার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করা, অর্থাৎ রক্ত পরিবর্তন করা হয়, ওকে, ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত দিতে হয় তাদের শরীরে, সেক্ষেত্রে এই ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং মায়ের শরীর থেকে মানে ইনফেক্টেড মাদার এইচআইভি যদি থাকে কোনো মা, এবং সেই মা যদি প্রেগনেন্ট হয়, তাহলে তার বাচ্চার দেহেও ছড়াতে পারে। এগুলো পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, ওকে। তারপর হলো ইট কন্টেক্ট স্প্রেড অনলি থ্রু দ্য বডি ফ্লুইড। আর এটা মনে রাখবে যে এইচআইভি রোগটা শুধুমাত্র বডি ফ্লুইডের মাধ্যমেই ছড়ায়, অর্থাৎ কারো ইনফেক্টেড একজন পার্সনের বা কোনো ব্যক্তির যদি বডি ফ্লুইডের মাধ্যমে মানে তার বডি ফ্লুইড যদি একজন স্বাভাবিক কোনো ব্যক্তির মানে শরীরের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে ছড়াতে পারে। এমনি মানে টাচ করলে কিন্তু ছড়াবে না, হ্যাঁ, ছোঁয়াচে রোগ নয়, কিন্তু বডি ফ্লুইড ট্রান্সফার হতে হবে। সেটা মুখ দিয়ে হতে পারে, অর্থাৎ কেউ দেখা গেলো যে লিপ কিস করতেছে, ওকে, তো যে কিস করার ফলে কী হচ্ছে, এই ধরনের ফ্লুইড কী হচ্ছে, একে অপরের মুখে কী হচ্ছে ট্রান্সফার হচ্ছে, এই ধরনের কেজের ক্ষেত্রে এগুলো রোগ ছড়ায়। তারপর এইচআইভি রোগের যে মেন হচ্ছে যে ইয়েটা যেটাকে পিরিয়ড মে ভেরি, ইনকিউবেশন পিরিয়ড যেটাকে বলা হয়, ওকে, অর্থাৎ এর ইনকিউবেশন পিরিয়ডটা অনেক বড়, ইউজুয়ালি 5 to 10 years, মনে রাখবে। এটা গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ অলওয়েজ টাইম লেগ বিটুইন দ্য ইনফেকশনস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ এইডস সিমটমস। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইনকিউবেশন পিরিয়ডটা কি, সেটা হলো কোনো একজন ব্যক্তি ধরো এইডস রোগ দ্বারা আক্রান্ত, কিন্তু সে জানে না যে তার শরীরে এইডস ভাইরাস ঢুকেছে, তার শরীরে এইডস ভাইরাস ঢুকে গেছে, কিন্তু তার জানা নেই, সে কোনো টেস্টও করায়নি, কিন্তু তার সংক্রমণের সময় থেকে তার শরীরে যে রোগ ছড়াতে পারে, সেটা রোগ ছড়ানোর জন্য যে সিমটমসগুলো মানে যখন লক্ষণগুলো প্রকাশ পাবে এইডসের, সেটা সময় 5 বছর নিতে পারে, হ্যাঁ, 10 বছর নিতে পারে। মানে সেটা ভিতরে শরীরের মধ্যে কি অনেক সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে যদি খুব তাড়াতাড়ি সেটাকে ডিটেক্ট করা না হয়। তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা বড় হওয়া মানে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, সেটা একটা তত ডেঞ্জারাস বলতে পারি, ওকে। কারণ ইনকিউবেশন যদি যত বেশি হবে, সেটা কি হচ্ছে শরীরের মধ্যে সে ইনফেক্টেড কোনো ব্যক্তি মানে সংক্রমিত, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে কিন্তু সেটা বেড়ে যাচ্ছে, এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। সেটা হলো 5 to 10 years, এবং মনে রাখতে হবে এটা। তো প্রতিটা ভাইরাসের ক্ষেত্রেই, ভাইরাল রোগের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়া যে কোনো এদের ক্ষেত্রে কি একটা এই পিরিয়ড থাকে, ইনকিউবেশন পিরিয়ড থাকে, ওকে। শুধু এই এইডস ভাইরাসের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি যারা রোগ সৃষ্টিকারী জীবাণু তাদের ক্ষেত্রে এইরকম একটা টাইম থাকে। নেক্সট এখানে আমাদের যেটা মনে হচ্ছে ভাইরাল ডিএনএ হেল্প এনজাইম। The virus enters into macrophages where RNA genome of the virus replicate to from viral DNA with the help of the enzyme. তাহলে এখানে যে হেল্প করে এনজাইমটা, সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এটা মনে রাখবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। This viral DNA gets incorporated into the host cell's DNA and directs the infect cells to produce the virus particles। এগুলো দরকার নেই। আচ্ছা, মেইন পয়েন্ট যে এখানে মনে রাখতে হবে যে
এইডস রোগ হলে কী হচ্ছে, এই এইচআইভি যে ভাইরাসটা সেটা শরীরের মধ্যে ঢোকার পরে কী করে মানুষের মানে আমাদের বডির মধ্যে যে হেল্পার যে লিম্ফোসাইট টি লিম্ফোসাইট সেলগুলো আছে, ওকে, যে টি লিম্ফোসাইট, আমরা দু ধরনের লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। সো টি লিম্ফোসাইটগুলোকে কী করে, তার মধ্যে যেগুলো টি লিম্ফোসাইটের আবার প্রকার আছে, এক ধরনের টি লিম্ফোসাইট হলো হেল্পার, যারা আমাদের শরীরকে মানে ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, এই জন্য টি লিম্ফোসাইট বলা হয়, টিএইচ লিম্ফোসাইট। এই হেল্পার টি লিম্ফোসাইটগুলোকে কী করে ধ্বংস করে দেয়, হ্যাঁ, নষ্ট করে দেয়, অ্যান্ড রেপ্লিকেটস অ্যান্ড প্রডিউস প্রোজেনি ভাইরাস। এবং এগুলো যখনই আমাদের শরীরে কমে যায়, হেল্পার টি লিম্ফোসাইটগুলো, তখনই আমাদের শরীরের কী হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই কী হয়, কমে যায়। এর ফলে তখন ভাইরাসটা কী হচ্ছে, তাদের প্রজেনি কী করে অনেক উৎপন্ন করতে পারে, খুব তাড়াতাড়ি তাদের প্রজেনি বৃদ্ধি করে। প্রজেনি মানে হচ্ছে তাদের বাচ্চা, ওকে, নতুন অপত্য সৃষ্টি করে। দ্য প্রজেনি ভাইরাস রিলিজড ইন দ্য ব্লাড অ্যাটাক আদার হেল্পার টি লিম্ফোসাইট। এবং সেই বাচ্চাগুলো কী করে, যখনই নতুন অপত্য সৃষ্টি করলো একটা ভাইরাস, সাপোজ ধরো, সেই অনেকগুলো অপত্য সৃষ্টি, সেই অপত্যগুলো প্রজেনিগুলো আবার প্রত্যেকেই কী করছে, ব্লাডের মধ্যে যে লিম্ফোসাইটগুলো আছে, সেই টি লিম্ফোসাইটগুলোকে একে একে সবাই গিয়ে কী করছে, অ্যাটাক করতেছে। সেটাই বলেছে, দিস ইজ দ্য রিপিটেড লিডিং টু এ প্রগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইটস ইন দ্য বডি অফ দ্য ইনফেক্টেড পারসন। তাহলে এইভাবে তাদের কি হচ্ছে, শরীরের কি হচ্ছে, দেখো, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনাক্রমতাটা কী হয়েছে, কমে যাচ্ছে, এবং তাদের যে প্রজেনির সংখ্যা মানে অপত্যের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তারা কি হচ্ছে, যত বাড়ছে তারা আবার মানে ভালো ব্লাডের মধ্যে যে ভালো যেসব হেল্পার টি লিম্ফোসাইট সেগুলোকে গিয়ে অ্যাটাক করতেছে এবং নষ্ট করে দিচ্ছে। এইভাবে একজন ইনফেক্টেড পার্সনের কী হচ্ছে, বডির ইমিউনো সিস্টেমটা খুবই দুর্বল হয়ে যায়। ডিউরিং দিস পিরিয়ড দ্য পার্সন সাফার ফ্রম, যখন অতিরিক্ত পরিমাণে একজন তার শরীরের মধ্যে ইনফেক্টেড পার্সনের মধ্যে কী হবে, হেল্পার টি লিম্ফোসাইটগুলো নষ্ট হয়ে যাবে, তখন কি হচ্ছে, লক্ষণগুলো কী করবে, দেখা দেবে, সিমটমসগুলো। কী কী সিমটমস হতে পারে, বাউটস অফ ফেভার দেখা যাবে, ডায়রিয়া, তারপর হলো ওয়েট লস, ওজন কমে যাবে। ডিউ টু ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইটস দ্য পার্সন স্টার্ট সাফারিং ফ্রম দ্য infections that could have been otherwise overcome, such as those due to the bacteria, especially mycobacterium, viruses, fungi, and the even parasites like Toxoplasma. The patient becomes so immunodeficient that he or she is unable to protect herself against these infections. Okay. সো এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দেখো, আমি কি বললাম, মানে ইমিউনো সিস্টেম খুবই দুর্বল হয়ে যাচ্ছে, যখনই ইমিউনো সিস্টেম একজন পুরুষ বা মহিলার বা যে কারো দেহেই হতে পারে, সেটা যখনই কমে যাচ্ছে, তখনই এই এইডসের সঙ্গে সঙ্গে অন্য যেসব মানে রোগগুলো মানে যেসব রোগের ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ খুব তাড়াতাড়ি করতে পারে ওই ইনফেক্টেড পারসনকে, স্পেশালি বলছি যে মাইকোব্যাকটেরিয়াম, হ্যাঁ, মাইকোব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এবং ভাইরাস, ফাঞ্জি, ছত্রাক, ইভেন প্যারাসাইটস মানে পরজীবী, লাইক এখানে বলেছে ট্যাক্সোপ্লাজমা, এইসব যে অর্গানিজমগুলো, যেগুলো রোগ সৃষ্টিকারী অর্গানিজম, এরা কি হচ্ছে, সেই ইনফেক্টেড পারসনকে সহজেই কি করছে, অ্যাটাক করতে পারে। তাহলে এইডসের সঙ্গে সঙ্গে তখন আরও সেই ব্যক্তির দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির সম্ভাবনা বেশি। দ্য প্যাশেন্ট বিকাম সো ইমিউনো ডিফিসিয়েন্ট, ওই যে বলছে যে খুবই কী হচ্ছে, তার শরীরের মধ্যে যে অনাক্রমণতন্ত্রটা খুবই দুর্বল হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, ডিফিসিয়েন্ট হয়ে যায়, অ্যান্ড শি ইজ আনএবল টু প্রোটেক্ট, নিজেকে রক্ষা করতে পারে না এইসব ইনফেকশনের বিরুদ্ধে থেকে। অ্যান্ড ওয়াইডলি ইউজ ডায়াগনস্টিক টেস্ট, এখন এখানে মনে রাখবে যে এইডসকে যে শনাক্ত করার জন্য, ডায়াগনোস করার জন্য একটা টেস্ট করা হয়, যেটাকে ইলিজা বলা হয়, এনজাইম লিঙ্কড ইমিউনো সার্ভেন্ট এসে। ইট ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ফর NEET exam. Then treatment of AIDS
with antiretroviral drugs is only partially effective. আচ্ছা, এই ভাইরাল রোগের তো কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু এখানে অ্যান্টিরেট্রোভাইরাল কিছু ড্রাগস আছে যেগুলোকে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস বলা হয়। পার্শিয়ালি ইফেক্টিভ, হ্যাঁ, পুরোপুরি এগুলো কাজ করে না, কিছুটা এগুলোকে দমন করে জাস্ট। দে ক্যান অনলি প্রলং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ অ্যান্ড হুইচ ইজ ইনএভিটেবল। বলছে যে এই ধরনের যে ড্রাগসগুলো কী করে, জাস্ট এই ড্রাগসগুলো হচ্ছে রোগটাকে তো পুরোপুরি সারাতে পারবে না, কিন্তু যে ইনফেক্টেড পারসন তার কি হচ্ছে লাইফটাকে একটু দীর্ঘায়ু করতে পারে। অর্থাৎ একজন মানুষ যে এইডস দ্বারা সংক্রমিত, সে যদি 10 বছর বাঁচে, তার লাইফটাকে কি করে এইসব মেডিসিন নিয়ে সে 15 বছর সে বেঁচে থাকতে পারে, সেটাই বলেছে। কিন্তু ক্যানট প্রিভেন্ট ডেথ, কিন্তু মৃত্যুর থেকে তাকে বাঁচাতে পারবে না। সো ইট ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস। ওকে, তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো আলোচনা করলাম এখান থেকে কোশ্চেন আসে। অ্যান্ড প্রিভেনশন অফ এইডসকে কীভাবে প্রতিরোধ করা যাবে, হ্যাঁ, ডোন্ট ডাই অফ ইগনোরেন্স। হ্যাঁ, আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, যেটাকে ন্যাকো বলা হয়, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন অ্যান্ড আদার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে এর বিরুদ্ধে যে সচেতনতা সেটাকে বাড়াতে বলছে। এখানে এইসব কিছু বলেছে যে সামাজিকভাবে যে এইডস যেন দ্বারা সংক্রমিত না হয় মানুষ, তার জন্য যে মেজারগুলো নেওয়ার দরকার, হ্যাঁ, আর যে মেজারগুলো কোনগুলো যার মাধ্যমে ছড়াচ্ছে তার বিরুদ্ধে যে মেজারগুলো নিতে হবে। এখানে যদি বলি দু একটা, যেমন প্রাইভেট হসপিটাল ক্লিনিক, যে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডমস, হ্যাঁ, কন্ডমসের ফ্রি ডিস্ট্রিবিউশন, সামাজিক যেগুলো এনজিওস থাকে, এবং মানে অ্যাভয়েড করতে হবে মাল্টি পার্টনার সেক্স, ড্রাগ অ্যাবিউজ কী করতে হবে, ত্যাগ করতে হবে, অ্যাভয়েডিং সেফ সেক্স, হ্যাঁ, প্রমোটিং রেগুলার চেক আপ ফর এইচআইভি ইন সাসেপ্টেবল পপুলেশন, এবং মাঝে মধ্যে কী হচ্ছে রেগুলার চেক আপ করতে হবে, যে এইচআইভি কারো শরীরে যদি কোনো সন্দেহ হয় এইচআইভি আছে কি না, কারণ যদি সেটা টেস্ট না করা হয় তাহলে তো ধরা পড়বে না, কারণ এর যে ইনকিউবেশন পিরিয়ডটা আমি বললাম যে অনেক বড়, তাহলে সেটার জন্য রেগুলার টেস্ট করতে হবে। সো এগুলো কমন জিনিস। ওকে, নেক্সট এখানে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আলোচনা করব, তারপরে আরেকটা এখানে এই চ্যাপ্টারের আরেকটা সেকশন বাকি থাকবে, সেটা হলো ড্রাগস অ্যান্ড ইটস ইউজ। লাস্ট যে এখানে আজকের এটা টপিক হচ্ছে ক্যান্সার সম্পর্কে আমরা অলরেডি জানি। ক্যান্সার ইজ দ্য মোস্ট ডিয়ারডেড ডিজিজ। একটা হলো ক্যান্সার একটা ডিজিজ, যে রোগ বলি, হ্যাঁ, তো একটা খুব ক্ষতিকারক বা ফেটাল ডিজিজ। হিউম্যান ইজ এন মেজর কজ অফ ডেথ অল ওভার দ্য গ্লোব। হ্যাঁ, ক্যান্সার হলে, অর্থাৎ ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু ক্যান্সার হলে ম্যাক্সিমাম কী হচ্ছে, পেশেন্টের কী হয়, মৃত্যু হয়ে যায়, সেটাই বলেছে। মোর দ্যান মিলিয়নস ইন্ডিয়ানস সাফার, বলছে মিলিয়নস of Indians from cancer, and the large number of the from die from its annually। বলছে বছরে অনেক কয়েক মিলিয়নস ভারতীয় এই ক্যান্সার রোগে মারা যায়। মোর দ্যান মিলিয়নস, 1 বিলিয়নেরও বেশি। হ্যাঁ, দ্য মেকানিজম দ্যাট আন্ডার। আচ্ছা, এখানে ক্যান্সারের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এখানে পরীক্ষার জন্য, সেখানে আমি পয়েন্টগুলো আলোচনা করেছি। ফার্স্ট হলো কন্ট্যাক্ট ইনহিবিশন। কন্ট্যাক্ট ইনহিবিশনটা কি? কন্ট্যাক্ট ইনহিবিশন হলো আমাদের শরীরে যে সেলগুলো আছে, সেলগুলোর কি একটা সজ্জা আছে, মানে একটা সারিবদ্ধভাবে একটা কোনো কিছু না, যে কোনো জিনিস আমরা যেমন সাজিয়ে রাখি, সেই রকম সেলগুলো যে আমাদের শরীরে আছে, সেরকম একটা তাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। In cancer cell there is the breakdown of this regular mechanism, and the normal cell shows property called contact inhibition, by the very virtue of which contact with other cells inhibition their uncontrolled growth। কন্ট্যাক্ট ইনহিবিশনটা আরও ভালোভাবে বলি, যে অর্থাৎ সেলগুলো একে অপরের সঙ্গে কী করে টাচ থাকে, ওকে, একে অপরের সঙ্গে জুড়ে থাকে, এটাকে কন্ট্যাক্ট ইনহিবিশন বলছি।
কিন্তু যখনই ক্যান্সার হয়ে যাবে, অর্থাৎ কারো শরীরে ক্যান্সার সেল ধরা পড়েছে, সেই ক্যান্সার সেলগুলো কী করে, দেয়ার ইজ এ ব্রেকডাউন অফ দিস, এই যে স্বাভাবিক যে সেলগুলো তাদের মধ্যে যে মেকানিজমটা সেটাকে কী করে ব্রেকডাউন করে দেয়, ভেঙে দেয় নর্মাল সেলের। অ্যান্ড সো নর্মাল সেল আচ্ছা, স্বাভাবিক সেলগুলো কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটা দেখায়, কিন্তু যে সব ক্যান্সারাস সেল, সেই ক্যান্সারাস সেলগুলো কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি দেখায় না, মানে এটাকে নষ্ট করে দেয় ওরা। আর আদার সেলস ইনহিবিট দ্য আনকন্ট্রোল গ্রোথ, এবং ক্যান্সার সেলের হচ্ছে কি অনিয়ন্ত্রিত বৃদ্ধি যেটাকে বলে, এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদের কোনো নির্দিষ্ট বৃদ্ধি নেই, অর্থাৎ তারা নিজের ইচ্ছা মতো বৃদ্ধি হতে পারে। ওই জন্য বিভিন্ন ধরনের ক্যান্সার যদি দেখি আমরা শরীরের, হয়তো ক্যান্সার হলে, হয়তো মাউথ ক্যান্সার হয়েছে, সেগুলো সেলগুলো গিয়ে ফুলে যায় সেই জায়গাতে। তো ক্যান্সার সেলস অ্যাপিয়ার্স টু হ্যাভ লস্ট দেয়ার প্রপার্টি, অর্থাৎ একজন স্বাভাবিক প্রাণীর দেহে, মানুষের দেহে যদি দেখি, আমাদের সেলগুলো একটা নির্দিষ্ট গ্রোথ থাকে, মানে নির্দিষ্ট বৃদ্ধি, মানে বৃদ্ধির একটা নির্দিষ্ট সীমা থাকে, তারপর সে পর্যন্ত সে বৃদ্ধি হয়, মানে ফিক্সড থাকে। আমরা জানি যে লাইফ প্রাণীর একটা হলো যেমন নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি সীমা আছে, সেই জন্য মানে 22 থেকে ম্যাক্সিমাম 24 বছর পর্যন্ত, সেই হিসাবে মানুষের যেমন নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি হয়, মানুষের বৃদ্ধি হচ্ছে মানে মিনস, মানে আলটিমেট হচ্ছে যে সেলগুলো বৃদ্ধি হচ্ছে আমাদের। সো সেই হিসাবে সেলেরও কী হচ্ছে একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু ক্যান্সার সেলগুলোর ক্ষেত্রে কী হচ্ছে সেই সীমাটা থাকে না। সো তাদের যে নর্মাল প্রপার্টিটা তারা হারিয়ে ফেলে। অ্যাজ দিস রেজাল্ট ক্যান্সারাস সেলস জাস্ট কন্টিনিউ টু ডিভাইড, গিভিং দ্য রাইস মাস অফ দ্য সেলস টিউমার্স, এবং তারা কী হচ্ছে টিউমার সৃষ্টি করে। এই ক্যান্সারাস সেলগুলোকে টিউমার সেল বলা হয়, টিউমার সেল না, বিনাইন টিউমার বলা হয়। টিউমার দু ধরনের হয়, মানে মানে টিউমার সেল আমাদের শরীরে দু ধরনের হতে পারে, একটা হলো ক্ষতিকারক হবে, একটা হলো ভালো হতে পারে। আচ্ছা আচ্ছা, এই টিউমার সেলগুলো হচ্ছে একটার নাম হলো মেলিগন্যান্ট টিউমার, আর একটার নাম হলো বিনাইন টিউমার। সরি, আমি ভুল বললাম তখন। যেটা হলো ক্যান্সারাস টিউমার বা যেটা ক্ষতিকারক টিউমার, সেটাকে বলা হয় মেলিগন্যান্ট টিউমার। আর বিনাইন টিউমার, এটা আমাদের শরীরে, কারো শরীরে থাকতে পারে, কিন্তু এটা বিনাইন টিউমারটা ক্ষতিকার নয়। যে বিনাইন টিউমার নর্মালি রিমেইন কনফাইন্ড দেয়ার অরিজিনাল লোকেশন বাট ডোন্ট স্প্রেড টু আদার পার্টস অফ দ্য বডি, লিটিল ড্যামেজ, এরা শরীরের অন্য অংশে ছড়ায় না। কিন্তু মেলিগনেন্ট যেটা টিউমার, অন দ্য আদার হ্যান্ড দ্য পলিফারেন্ট দ্য সেলস কল্ড নিওপ্লাস্টিক অর দ্য টিউমার দে দিস সেলস গ্রোথ ভেরি র্যাপিডলি। এই মেলিগনেন্ট টিউমারগুলি হলো ক্যান্সার সৃষ্টিকারী টিউমার। এরা শরীরের মধ্যে কী হচ্ছে, দ্রুত বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ে। ইনহ্যাবিটিং অ্যান্ড ড্যামেজিং দ্য surroundings normal tissues, as these cells actively divided and grow, they and also starve the normal cells, then competing for vital nutrients. Cells slough from such tumors as the distance sites through blood, and wherever they gets lost in the body, they start as a new tumors there. The property is called metastasis, in this most refer to the property of the malignant tumors. আচ্ছা, এখানে বলছি যে এই মেটাস্টেসিস কথাটা, যেটা টার্মটা মেটাস্টেসিস মিনস হচ্ছে টিউমার সেল কোনো এক জায়গায় সৃষ্টি হয়েছিল, সেখান থেকে যে মেলিগনেন্ট টিউমার কী হচ্ছে, তারা বৃদ্ধি হওয়ার পর শরীরের অন্য অংশে, অর্থাৎ ধীরে ধীরে শরীরের সব অংশে ছড়িয়ে পড়ে। এই প্রপার্টিটাকেই মেটাস্টেসিস বলা হয়। তাহলে মেটাস্টেসিসটা হলো ক্যান্সারাস বা মেলিগনেন্ট টিউমার এর ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, কজ অফ ক্যান্সার কী জন্য হয়? ক্যান্সার হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। এটা ফিজিক্যাল ক্যান্সারাস নিওপ্লাস্টিক সেলস, মানে ইনডিউসড বাই ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্ট। দিস এজেন্টস আর কল্ড, অর্থাৎ কার্সিনোজেন্স বলা হয়, অর্থাৎ যেসব জিনিসগুলো ক্যান্সার সৃষ্টি করে তাদের কার্সিনোজেন্স বলা হয়। লাইক হলো এই যে এক্স রে, গামা রেস, নন আয়োজেনিক রেডিয়েশনস লাইক ইউভি, তারপর হলো ইউভি আলট্রাভায়োলেট রেস, অর্থাৎ সূর্য থেকে যেটা আসে, অতিরিক্ত পরিমাণে যদি
আসে তার মধ্যে অনেক খারাপ ফটনস থাকতে পারে। ওকে, মানে সূর্যের যে লাইটটা আসতেছে সেই লাইট কণাগুলোকে ফটনস বলি, ওর মধ্যে ভালো খারাপ থাকতে পারে। তো ডিএনএকে ড্যামেজ করতে পারে, ডিএনএ ড্যামেজ হয়ে যায় এবং লিডিং টু নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন। The chemical carcinogens present in tobacco smoke have been identified as the major cause of lung cancer. আচ্ছা, লাং ক্যান্সার কী জন্য হয়? টোবাকো স্মোকের জন্য। অ্যান্ড ক্যান্সার কজেস ভাইরাস কল্ড অঙ্কোজেন ভাইরাস, অর্থাৎ এই ক্যান্সার ভাইরাস যদি সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে অঙ্কোজেনিক ভাইরাস বলা হয়। হ্যাভ জিনস কল্ড ভাইরাল অঙ্কোজেন্স, আর সেই ভাইরাসের যে জিনটা থাকে সেটাকে বলবে অঙ্কোজেন্স, ভাইরাল অঙ্কোজেন্স। ওকে, মানে কোনো যদি এমন কোনো জিন যেটা ক্যান্সার সৃষ্টি করে সেটাকে অঙ্কোজিন বলা হয়, ভাইরাসের ক্ষেত্রে ভাইরাল অঙ্কোজিন বলছে। ফার্দারমোর সেভারাল জিনস কল্ড সেলুলার অঙ্কোজেন্স অ্যান্ড এই জন্য সি অঙ্ক বলা হয়েছে। প্রোটো অঙ্কোজিনস হ্যাভ বিন আইডেন্টিফাই ইন দ্য নর্মাল সেলস হুইচ, প্রোটো অঙ্কোজিনগুলো নর্মাল হয়, হ্যাঁ, এগুলোই পরবর্তীতে কোনো কারণে কী হতে পারে, অঙ্কোজেনে তৈরি হতে পারে, ক্যান্সারাস অঙ্কোজেনে তৈরি হতে পারে, পরিবর্তন হতে পারে। ক্যান্সার ডিটেকশন অ্যান্ড ডায়াগনোস, ক্যান্সারকে কীভাবে ডিটেক্ট করা হয়, মানে ক্যান্সার শনাক্ত করার জন্য যে এগুলো টেস্টগুলো মেনলি বায়োপসি করা হয়। ওকে, বায়োপসি করা হয়, তারপর হলো হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করা হয়, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এগুলো আসতে পারে। তারপর হলো রেডিওগ্রাফি করা হয়, সিটি স্ক্যান, সিটি যেটা গেল কম্পিউটার টোমোগ্রাফি, আর হলো এমআরআই মেন যেটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা এমআরআই আমরা জানি যে ভেরি স্মল ইউজ ফর দ্য ডিটেক্ট ক্যান্সার অফ দ্য ইন্টারনাল অর্গান। কিন্তু এই যে টেস্টগুলো এগুলো হলো খুব কম পরিমাণে ক্যান্সার কোষকে শনাক্ত করতে পারে ইন্টারনাল অর্গানে যদি হয়। কম্পিউটার টোমোগ্রাফি ইউজেস এক্স-রে to generate and the three-dimensional image of the internal organ, internals of an object. MRI use the strong magnetic field and the non-ionizing radiations to accurately detect pathologically and physiologically changes in the living tissue. এখানে এই যে সিটি স্ক্যান যেটাকে বলে হয়, হ্যাঁ সিটি, এখানে সিটি শুধু দিয়েছে যেটাকে সিটি স্ক্যান বলে, এবং এমআরআইতে কী কী ব্যবহার করা হয় সেটা এখানে বলে দিয়েছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি ইজ এগেনস্ট ক্যান্সার, স্পেসিফিক অ্যান্টিজেন্স আর অলসো ইউজড ফর ডিটেকশন অফ সার্টেন ক্যান্সার্স। অ্যান্টিবডিও ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে, হ্যাঁ, স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে, কারণ আমরা জানি যে অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি কার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে। ট্রিটমেন্ট মেন পয়েন্ট এখানে, তারপর হলো লাস্ট যেটা হলো ট্রিটমেন্ট অফ ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্ট কীভাবে করা হয়? দ্য কমন অ্যাপ্রোচেস অফ দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার ইজ সার্জারি, মেন হলো সার্জারি, রেডিয়েশন থেরাপি অর্থাৎ যেটার মাধ্যমে লাইটের মাধ্যমে যেটা বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, এক্স-রে, ইউভি রে, তারপর এক্স-রে থেরাপি দিতে পারে, রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন মানে জানি আমরা রেডিয়েশন কাকে বলা হয়, যে যেমন সূর্য থেকে আমাদের পৃথিবীতে লাইট আসতেছে রেডিয়েশনের মাধ্যমে আসে, তো সার্জারি। তারপর হলো ইমিউনোথেরাপি দেওয়া হয়, এখানে মনে রাখতে হবে। রেডিওথেরাপি টিউমার সেলস আর ইরিডিয়েট লিথেলি, দরকার নেই, মেন হচ্ছে পয়েন্ট মনে রাখতে হবে যে মেজর অফ ড্রাগস, এই যে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেসব ড্রাগস ইউজ করা হয় তাদের যে সাইড এফেক্টগুলো, এখানে জিনিসগুলো হেয়ার লস হয়ে যায়, অ্যানিমিয়া হতে পারে। তারপর হলো মোস্ট ক্যান্সারাস আর ট্রিটেড বাই দ্য কম্বিনেশন অফ সার্জারির মাধ্যমে করা হয়। রেডিওথেরাপি বললাম, কেমোথেরাপি মানে এটা মেডিসিন খাওয়ার মাধ্যমে। টিউমার সেলস হ্যাভ বিন শোন দ্য অ্যাভয়েড ডিটেক্টেড অ্যান্ড ডিস্ট্রাকশন বাই দ্য ইমিউন সিস্টেম। Therefore, the patient are given substance called biological response modifiers such as alpha interferons, which actives their immune systems and helps the destroying the tumor. বলছে এই যে এখানে টিউমার সেলস হ্যাভ বিন শোন দ্য অ্যাভয়েড ডিটেকশন অ্যান্ড ডিস্ট্রাকশন বাই দ্য ইমিউন সিস্টেম।
therefore the patient are given substance পেশেন্টকে বায়োলজিক্যাল রেসপন্স কল্ড বায়োলজিক্যাল রেসপন্স ডিফার্স আস এই যে আলফা ইন্টারফেরন মনে রাখবে এই আলফা ইন্টারফেরনটা হচ্ছে ইন্টারফেরন মানে কি করে ইন্টারফেরন একটা এমন সাবস্টেন্স যেটা হলো ভাইরাসকে কি করে ধ্বংস করে ওকে এই ইন্টারফেরনটা তাহলে ইন্টারফেরনেরই একটা প্রকার হলো আলফা ইন্টারফেরন এই আলফা ইন্টারফেরন হচ্ছে টিউমার জাতীয় যেগুলো খারাপ টিউমার সেল সেগুলোকে ধ্বংস করে এইভাবে পয়েন্ট এটা জাস্ট মনে রাখো হ্যাঁ তো এগুলো ছিল আজকে এই চ্যাপ্টারের সেকেন্ড যেটা ডিসকাশন আশা করছি যেসব নিট ক্যান্ডিডেট ছাত্রছাত্রী ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর valuable videos and please share this video to your friends and like thank you very much again